প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমাদের এই সপ্তাহের সিলেবাসে আরো একটি চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে সেট এবং ফাংশন। তোমরা যদি প্রশ্ন দেখো 35 BCS এর পর থেকে, তাহলে দেখবে সেট ফাংশন থেকে সবসময় আহ একটি কোশ্চেন বা দুটি কোশ্চেন অনেক সময় আসে, কিন্তু একটি কোশ্চেন অবশ্যই আসে। আর যদি তুমি লিখিত পরীক্ষার প্রশ্ন যদি দেখো, তাহলে দেখবে এখান থেকে সবসময় একটি কোশ্চেন সবসময় আসে, কখনো কখনো দুটি কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটি হচ্ছে আমি বলবো সবচেয়ে সহজ চ্যাপ্টার। বীজগণিতের এর চেয়ে সহজ কোনো চ্যাপ্টার নাই। এবং তুমি একটু মনোযোগ দিয়ে একটু জিনিসটা বুঝেই এখান থেকে তুমি একটি নাম্বার কনফার্ম করতে পারো। আবার ও যে 50 মুখের গল্পের মধ্যে তুমি যদি এখানে হুলস্থুল করতে যাও বা যুক্তিগুলো যদি না বুঝো, তাহলে ভুলও তুমি করতে পারো। তো আসো আজকে আমরা সেট এবং ফাংশন নিয়ে আমরা একটু পড়ি। তবে সেট ফাংশন বলার আগে আমরা ইউজুয়ালি যেটা করি, যে কোনো চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি। তো সেটটা হচ্ছে আমাদের আসলে যে বাস্তব জীবনের বা আমাদের চিন্তা জগতের, আমরা বলি যেটাকে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। সুসংজ্ঞায়িত, একটা সুন্দর একটা কথা বলছে, যা ইংরেজিতে টার্মটা হলো ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড থেকে ওরা এটাকে বাংলা করছে সুসংজ্ঞায়িত। তার মানে হচ্ছে সেট হচ্ছে এমন একটা জিনিস যার একটা ডেফিনেশনটা একদম ক্লিয়ার কাট বলা থাকবে, ওয়েল ডিফাইন্ড। এখন আমাদের এখানে যেটা আলোচ্য বিষয়, ধরো তোমার সেট তো অনেক কিছু হয়। তোমার ঘরে ধরো 6টা গ্লাস আছে, 6টা গ্লাসের সেট, 6টা কাপের সেট, ফার্নিচারের সেট, 6টা বইয়ের সেট, অনেক কিছু হতে পারে এই ধরনের। হ্যাঁ, আর তোমার অনেকগুলো মানুষের সেট, অনেক ধরনের সেট হতে পারে। তো আমরা এখানে মূলত সংখ্যার সেট নিয়ে আমাদের এখানে আমাদের কাজ কারবার, এবং আমরা সংখ্যার সেট গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা কিছু বেসিক কিছু জিনিস আমরা একটু জেনে নিই। প্রথম হচ্ছে যে আমরা সেটকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে দুটো পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি। একটাকে আমরা বলি তালিকা পদ্ধতি, নাম্বার 1। তোমরা একটা বইতে সব পাবা, তালিকা পদ্ধতি। এবং নাম্বার 2 হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এখন সেট গঠন পদ্ধতিটা কি জিনিস? এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে আমরা সেটটাকে প্রকাশ করি। আর তালিকা পদ্ধতিতে আমরা সরাসরি আমরা হচ্ছে যে সেটের যে উপাদানগুলি কমা দিয়ে আমরা উপাদানগুলি লিখতে পারি। জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। ধরো তোমাকে বলা হলো যে সেট গঠন পদ্ধতিতে বলা হলো যে এমন একটা সেট হচ্ছে এ ইকুয়াল টু, এগুলো সেটের কিন্তু প্রকাশ, সেকেন্ড ব্র্যাকেট এক্স সাচ এস এক্স স্কোয়ার হচ্ছে যে লেস দেন 20। ওকে, এবং এখানের মধ্যে আমাদের বলা হলো এক্সটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের সদস্য। আমরা বলতে পারি এক্স আমাদের ইপসাইলন আমাদের, অথবা আমি বলি পূর্ণ সংখ্যা জেড। হ্যাঁ, এটা সদস্য। ওকে, এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু তোমার লেস দেন হচ্ছে 20। তার মানে এমন একটা এক্স এর মান, তাহলে তুমি যদি 1 যদি ধরো, যে তুমি যেহেতু আমার এখানে বলা হচ্ছে তোমার এক্স হচ্ছে আমার এখানে এক্স হচ্ছে আমার ইপসাইলন জেড, মানে এক্স হলো জেড এর সদস্য। তো জেড হচ্ছে আমার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তো এখন তুমি তাহলে বলতে পারো তাহলে এখানে কি কি তোমার আছে। দেখো, তুমি এখানে প্রথম কথা হচ্ছে তুমি প্লাস মাইনাস, সরি জিরো তো প্লাস মাইনাস না, জিরো প্লাস মাইনাস 1 স্কোয়ার করলে কিন্তু 1 হয়। এরপরে তোমার প্লাস মাইনাস 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। এরপর প্লাস মাইনাস 3 স্কোয়ার করলে 9 হয়। প্লাস মাইনাস 4, এরপর হচ্ছে যে প্লাস মাইনাস 5, আর তুমি নিতে পারবে না, কারণ 5 নিলে কি হয়ে যাবে? 25 যাবে, 25 হয়ে যাবে। তাহলে তোমার এখানের মধ্যে আমরা যদি উপাদান সহ লিখি, উপাদানগুলো এরকম, তাহলে আমাদের এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে সেকেন্ড ব্র্যাকেট 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এই পর্যন্ত হচ্ছে আমাদের উপাদান। একে বলা তালিকা পদ্ধতি, আর একে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তোমরা ছোটবেলা থেকেই 9-10 এর মধ্যে অঙ্কগুলো করে আসছো বিস্তারিত। আমি এই জন্য এখানে খুব বেশি যাচ্ছি না, আমি কিছু জিনিস প্রকাশ করি তোমাকে। যে একটা কিছু আমরা সেটের প্রতীক এন কে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক, এখন স্বাভাবিক মানে কি? স্বাভাবিক মানে অস্বাভাবিক না, যেটা সেটা। তো এখানে এটা হচ্ছে শুরু হচ্ছে তোমার 1 থেকে, 1 2 3 4,
এইভাবে এটা ইনফিনিটি পর্যন্ত। ওকে, এরপরে তুমি এখানের মধ্যে আরেকটা প্রকাশ আমরা করি, সেটা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যার সেট জেড। পূর্ণ সংখ্যা মানিত হচ্ছে মাইনাস থেকে শুরু, তাহলে এখানের মধ্যে আমরা এটাকে মাইনাস ইনফিনিটি থেকে আমাদের ধরো আস্তে আস্তে ধরো -5, -4, -3, -2, -1, 0, এবার +1, +2, +3, এভাবে আবার প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের জেড, পূর্ণ সংখ্যার সেট। এবার আরেকটা জিনিস তোমরা দেখবা, সেটা হচ্ছে যে দুটো জিনিস আমি ব্যাখ্যা করি। একটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার এর অর্থ হচ্ছে যে সংখ্যাটা রিয়েল, মানে এখন রিয়েল না। ধরো তোমাকে যদি বলি যে -2 বর্গমূল কত, তুমি জানো -2 বর্গমূল বাস্তব কিছু হতে পারে না, সো এটা হচ্ছে যে আনরিয়েল। তবে তুমি চারপাশে যত সংখ্যা দেখতে পাও, চারপাশে -1, -2, √3, +2, তারপরে তোমার হচ্ছে যে 8/7, যা কিছু দেখো সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার। কিন্তু শুধুমাত্র আমরা রুটের বর্গমূল যদি বের করতে চাই, তখন আমরা জানি এটা কোনো কি বাস্তব সংখ্যা হতেই পারে না, সুতরাং সে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত না। এটা ছাড়া তুমি অনেকগুলো শর্ত দেখবা, শর্ত সাপেক্ষে তুমি এখানের মধ্যে যে রেজাল্টটা তোমাকে মিলাতে হবে। যে কখনো আসছে যেমন আর্থিক বিসিএস ফিবোনাকি নিয়ে কথা আসছে, তো ফিবোনাকিটা তুমি যদি না জানো, তাহলে তুমি এখানের মধ্যে অঙ্কটা আনসার তুমি কি করতে পারবে না। আসো আমরা এখানের মধ্যে কিছু টার্মিনোলজি আমরা একটু ক্লিয়ার করি। এখানের মধ্যে সেটের মধ্যে আমাদের ধরো একটা সেটের ধরো তোমার উপাদান হচ্ছে যে এ বি সি। এখন এই যে সেটের উপাদানগুলি, একে আমরা ধরো উপাদানের সংখ্যা হচ্ছে ধরো 3টা উপাদান আছে এখানের মধ্যে। এখন আমরা এ সেটের উপাদানগুলোকে এক বা একাধিকবার নিয়ে নতুন কোন সেট যদি গঠন করি, ধরো গঠন করলাম আমরা একটা এ নিয়ে, শুধু এ বি, তারপর আমাদের সি। আবার আমি দুটো করে নিলাম, আমাদের এ বি, তারপরে ধরো বি সি, তারপর ধরো সি এ। আবার এই 3টা করে নিলাম আবার এ বি সি। কতগুলো দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7। আবার ধরো আমাদের ফাঁকা সেট হচ্ছে যে এই সেটের একটা কি, আমরা একে একটা এর একটা উপাদান ধরে নিতে পারি। তাহলে আমরা সবগুলো উপাদান নিয়ে যে সেট পাওয়া যায় তাকে বলা হচ্ছে পাওয়ার সেট অফ এ, এবং পুরোটাকে আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আবদ্ধ করে দিই। দেখো পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে, তো পাওয়ার সেট মানে কি? পাওয়ার সেট মানে হচ্ছে এর সবগুলো সাবসেট নিয়ে আমরা যে সেট বানাই। সাবসেট মানে কি? সাবসেট মানে হচ্ছে এর এক বা একাধিক উপাদান নিয়ে যদি নতুন কোন সেট গঠন করি তাকে বলা হচ্ছে সাবসেট। তাহলে এরা প্রত্যেকে এর এটা কি সাবসেট, প্রত্যেকে এর সাবসেট, এবং এর নিজের একটা সাবসেট। হ্যাঁ, সবগুলো সাবসেট নিয়ে আমরা নতুন যে সেট পাই তাকে বলা হচ্ছে পাওয়ার সেট অফ এ। এখন পাওয়ার সেটে কয়টা উপাদান থাকবে একটা সূত্র সাহায্যে আমরা নির্ধারণ করতে পারি। যেমন এর উপাদান সংখ্যা হলো 3টা, 1, 2, 3টে, 3টা হচ্ছে এর উপাদান সংখ্যা। এখন যদি তুমি পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি দেখো, তাহলে কয়টা হবে? এখানে 8টা। তার মানে কি দাঁড়ায়? মানে হচ্ছে 2 এর উপরে পাওয়ারটা হচ্ছে 3 ইকুয়াল টু 8। এটা হলো পাওয়ার সেটের সূত্র, 2 টু দি পাওয়ার n। তাহলে যদি তোমাকে এরকম যদি আসে যে একটা সংখ্যার মধ্যে আমাদের হচ্ছে ধরো পাওয়ার সেট আমাদের হচ্ছে 4টা, ধরো হ্যাঁ আমাদের ধরো পাওয়ার সেট ধরলাম আমি 4টা এরকম। যে এর উপাদান সংখ্যা হচ্ছে ধরো আমাদের এক্স, ওয়াই, জেড, আবার ধর এস, 4টা উপাদান। বললো যে পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা কত, তাহলে তুমি মুখস্থ বলে দিতে পারবা এটা 2 টু দি পাওয়ার কত 4। যেহেতু 4টা উপাদান আছে এর, তা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 16। 16টা উপাদানে কি আসবে। সেটার অঙ্ক আমরা সামনে করতে গিয়ে আমরা বিভিন্ন জিনিস পাবো। তারপর আমরা আরেকটা কিছু জিনিস ক্লিয়ার করি। তোমার ধরো একটা সেট, তার উপাদান হচ্ছে এ বি, আবার বি একটা সেট, তার উপাদানগুলো হচ্ছে ধরো এ সি ডি। এখন এ আর বি এর সবগুলো উপাদান নিয়ে আমরা যদি যে একটা সেট বানাবো, সেই সেট নাম দিলাম আমরা ইউ। তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি সি ডি। এ এর সবগুলো নিছি, বি এর কি সবগুলো নিছি। এই ইউ কে বলা হচ্ছে সার্বিক সেট। ওকে, এখন আমরা যদি বলি এ কমপ্লিমেন্ট সেট অথবা এর প্রাইম সেট ইকুয়াল টু, এটা অর্থটা কি? এর প্রাইম এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা
ইউ থেকে এ বাদ দিলে যা থাকবে তা হচ্ছে এর কমপ্লিমেন্ট সেট বা এ প্রাইম সেট। এখন তুমি বলবা ইউ থেকে একে বাদ দিব কিভাবে? দেখো, ইউ থেকে এ বাদ দেওয়া মানে হচ্ছে আমরা ইউর উপাদান থেকে আমরা এর উপাদান বিয়োগ করব। তো এই বিয়োগ মানে একটা শর্ত আছে, এটা হচ্ছে এমন সব উপাদান আমরা নিব বিয়োগ ফলে যে প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই, দ্বিতীয় সেটে আমাদের বেশি খেয়াল করার কিছু নাই। দেখবো প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই, তাহলে আমরা এমন উপাদান, তাহলে এ প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে আছে তাহলে বাদ, বি প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে আছে বাদ, তার মানে শুধু সি এবং ডি এটা কি আমাদের প্রথম সেটে আছে এবং দ্বিতীয় সেটে নাই। তাহলে আমরা যেটা আসলো ইকুয়াল টু আসলো সি ডি। তাহলে এ সি ডি হচ্ছে আমাদের এর কি কমপ্লিমেন্টারি সেট, কমপ্লিমেন্টারি সেট বা এ প্রাইম। আবার এখানে তুমি বি প্রাইম বলতে পারবা, তাহলে বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে আসলে যে ইউ থেকে কি বি বিয়োগ। এই গেল তোমার প্রাইম সেটের বা বিয়োগের একটা ধারণা। তাহলে বিয়োগ মানে আমি আরেকবার জিনিস বলি, বিয়োগটা তোমার অনেক সময় ধরো ছোটবেলায় পড়ছো ভুলে যেতে পারো। ধরো তোমার 1 2 3 4 5, এখান থেকে আমি ধরো বিয়োগ দিব 1 2 8 9। এখন দেখো বিয়োগ ফলে তাহলে কত হবে? বিয়োগ ফলটা হচ্ছে এ প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে আছে বাদ, এ দ্বিতীয় সেটে আছে বাদ, এ দ্বিতীয় সেটে নাই তাইলে এ এখানে নিলাম, এই দ্বিতীয় সেটে নাই তাহলে এখানে নিলাম, এই দ্বিতীয় সেটে নাই তাহলে এখানে নিলাম। এই হলো রেজাল্ট। এই 8 9 দিকে আমাদের হচ্ছে যে কি আমরা এর দিকে তাকাবো না, এ হচ্ছে আমাদের এখানে রেজাল্টের মধ্যে আসবে না। রেজাল্টের মধ্যে সে আসবে যে প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে না, এটা হলো বিয়োগ ফল। এটাকে আবার এইভাবে লেখা যায় যে এ বাদ বি এরকম, অথবা এ বিয়োগ বি, বিভিন্ন ভাবে তুমি লিখতে পারো। এখন আসো আমরা আগের কথাটা বলি। তাহলে এ ইকুয়াল টু ধরো আমরা ধরলাম এ বি সি, আবার ধরো বি ইকুয়াল টু ধরলাম আমি সি ডি এ। এখন আমাকে যদি বলে এদের মধ্যে মিল কি আছে, তাহলে আমি বলবো এ ইন্টারসেকশন বি। তাহলে মিল আছে শুধুমাত্র আমাদের এর মধ্যে কি সিটা মিল আছে দুজনের মধ্যে, তাহলে দুজনের মধ্যে সিটা কি মিল আছে। আবার যদি বলে তুমি এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে তাহলে এমন সব উপাদান নিবা এর মধ্যে আছে বির মধ্যে আছে, সব উপাদান তোমাকে নিতে হবে, কারো উপাদান কি বাদ দেওয়া চলবে না। তাহলে তুমি এ বি সি ডি সব তোমাকে কি নিতে হবে, যা যা আছে আর কি এখানে তুমি সব নিতে হবে। তো সবগুলো যদি নাও সেটা হচ্ছে ইউনিয়ন, আর শুধু মিল আছে ওটাকে নিলে ওটাকে বলে ইন্টারসেকশন বা এটা বলে ক্যাপ, এটাকে কাপও বলা হয়। হ্যাঁ, তাহলে এই আরেকটা তুমি নিয়ম দেখলা, এগুলো ছোটবেলায় তোমরা আশা করি এই জিনিসগুলো তোমরা দেখছো। তো এখানে তোমাদেরকে আমি আর নিয়ম নিয়ে বাড়াবাড়ি করে তোমাকে আমি এখানে বিরক্ত করব না। আমরা অঙ্কের মধ্যে গিয়ে আমরা যে ধরনের নিয়ম কানুনগুলো দেখবো সেই ধরনের নিয়ম কানুনগুলো দিয়ে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব, এবং যদি কোনো নতুন নিয়ম যদি এসে পড়ে তাহলে আমরা ওই নতুন নিয়মটা ব্যাখ্যা করার ট্রাই করব। তবে তার আগে তোমাদেরকে আমি জাস্ট একটা মাত্র লাস্ট সূত্রটা তোমরা আশা করি বিরক্ত হবে না, একটা মাত্র সূত্র নিয়ে আমি তোমাদের কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা জানো যে একজন বিখ্যাত গণিতবিদ তার নাম ছিল মর্গান। তো মর্গান একটা সূত্র দিয়েছিলেন, মর্গান সূত্রটা তোমরা বইতে পাবা। এটা আমি তোমাদেরকে একটু বলি, মর্গান সূত্রটা আমি একটু লিখতে চাই, আমার খুব প্রিয় সূত্র। তাহলে এ ইউনিয়ন বি, আর একটা সূত্র দিয়েছে মর্গান, সেটা হলো এ ইন্টারসেকশন বি। তো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের সে একটা সূত্র দিছে, এ এসে বলছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে আসলে আমাদের এ কমপ্লিমেন্ট, এবং এখানে বি কমপ্লিমেন্ট লিখলাম, এদিকে ইউনিয়ন হলে এদিকে কি ইন্টারসেকশন, এটা সে বলছিল। আবার সে বলছিল যে এরকম ক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, এখানে যদি হয় ইন্টারসেকশন এখানে হবে কি ইউনিয়ন। এই সূত্রটা খুব বিখ্যাত সূত্র, এটা দামার্গানের সূত্র। এই সূত্র অনুযায়ী অঙ্ক আসতে পারে। তারপরে আমরা ধরো কিছু সিম্বল আমরা একটু দেখি। এই এপসাইলনটা হচ্ছে সদস্য, ধরো আমি বললাম যে এ এপসাইলন আর, মানে এ হচ্ছে আর এর সদস্য। তারপর আমরা বলি ইউ, ইউ মানে হচ্ছে প্রকৃত উপসেট। তুমি বল ভাই প্রকৃত উপসেট জিনিসটা কি? প্রকৃত উপসেট আবার এটা কি বললেন? এটা এ হচ্ছে 1 2 3 4। এখন এর উপাদানগুলো নিয়ে আমরা বিভিন্ন সেট বানাতে পারি, উপসেট বানানো যাবে। কেমন? আমরা শুধু 1 দিয়ে একটা বানাইলাম, আমরা এখানের মধ্যে 2 দিয়ে একটা বানাইলাম, 3 দিয়ে একটা বানাইলাম, 4 দিয়ে আমরা একটা বানাইলাম, আবার আমরা 1 2, তারপর আমাদের 1 3, আমাদের 1 4, এইভাবে আমরা অনেকগুলো সেট কি বানাতে পারি। এট লাস্ট আমরা একটা সেট পাবো যে সেট উপাদান হচ্ছে 1 2 3 4। তার মানে এখানে ওই সেটটা নিজের কি নিজের একটা সেট।
তো আমরা একটা যেটা জানি যে তোমার যখন বলবে যে প্রকৃত উপসেট কি জিনিস, তাহলে প্রকৃত উপসেট হচ্ছে সেই উপসেট যে উপসেটের মধ্যে ওই সেটের উপাদানের চেয়ে কমপক্ষে একটা নাম্বার হলো কম আছে। তাহলে আমাদের এখানের মধ্যে আমাদের যদি বলি আমি এ এর প্রকৃত উপসেট কারা, এরা সবাই প্রকৃত উপসেট শুধুমাত্র এ ছাড়া, এর সবগুলো উপাদান নিচ্ছে জন্য এ প্রকৃত উপসেট না। এবং এটি প্রকাশ করা হয় আমাদের হচ্ছে যে এই চিহ্নটা দ্বারা। তারপর এখন আসো আমাদের যদি শুধু উপসেট বলে তাহলে হচ্ছে আমরা জাস্ট আমরা এইভাবে একটা চিহ্ন দিতে পারি। তারপর আমরা ইউ হচ্ছে আমাদের ইউনিয়ন বা সংযোগ সেট, এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন বা ছেদ সেটও বলা হয়। আর এটা বললো ফাঁকা সেট। এখন ফাঁকা সেট ওরি দিয়ে প্রকাশ করা হয়। তো ফাঁকা সেটের জন্য একটা তোমাদের আমি বলি, সেটা হচ্ছে ফাঁকা সেট যখন তুমি হয় ওরি বলবা অথবা এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিবা, শুধু সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কিছু দিবা না। কিন্তু যদি তুমি এই ওরি দিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে এটা অনর্থক আমার একটা কথা, কারণ এখানে দুটো জিনিস কি একই রকম হবে না। তো এখন আসো আমরা যদি সূত্রগুলা যদি জেনে থাকি তাহলে আমরা অঙ্কগুলো আস্তে আস্তে করি। দেখো এই পেজটি নেওয়া হয়েছে তোমার কনফারেন্সের যে সংক্ষিপ্ত প্রিলিমিনারি গণিত বইটি থেকে। আশা করি তোমাদের কাছে বই সবার কাছে আছে। আমরা প্রশ্নগুলো দেখে জাস্ট আমি তোমার পাশে ছোট করে এই জিনিসটা দেখাই দিব। তুমি এখানে 40তম বিসিএস একটা প্রশ্ন দেখো, বলছে পি ইকুয়াল টু এক্স সাচেস এক্স 12 এর গুণনীয়ক সমূহ। মানে এক্স হচ্ছে এমন একটা সংখ্যার সেট যেখানে আমাদের এক্স এর মানটা হবে 12 এর গুণনীয়ক সমূহ। আবার কিউ বলছে যে কিউ হচ্ছে এমন সব সংখ্যার সেট যেটা হচ্ছে 3 এর গুণিতক এবং এক্স এর মান 12 এর চেয়ে ছোট। পি মাইনাস কিউ ইকুয়াল টু কত? এখন দেখো তোমাকে যখন বললো যে পি এর মানটা হচ্ছে এখানে 12 এর গুণনীয়ক সমূহ, আমরা গুণনীয়ক মানে আমরা কি জানি, যে সকল সংখ্যা দ্বারা 12 কে কি ভাগ করা যায় ওরাই তো। তাহলে 1 দ্বারা ভাগ করা যায় 12 কে, 2 দ্বারা করা যায়, 3 দ্বারা করা যায়, 4 দ্বারা করা যায়, 6 দ্বারা করা যায় আর 12 দ্বারা করা যায়। তার মানে হচ্ছে আমার পি সেটের মান হচ্ছে এরা সবাই, যেহেতু 12 এর গুণনীয়ক সমূহ। আচ্ছা, এবার কিউ সমান বলছে 3 এর গুণিতক, কিন্তু যেটা 12 হচ্ছে কি ছোট, গুণিতক হচ্ছে যে সকল সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়। মানে আমরা যদি 3 দ্বারা শুরু করি তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়। মানে আমরা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, এইভাবে যত সামনের দিকে যাবো তত সবগুলো কি 3 এর গুণিতক। এখন এটা কি আমরা অসীম পর্যন্ত কি যাব? দেখো এখানে একটা লিমিট দিছে, বলছে যে আমাদের এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 12। তাহলে আমরা এরপরে গুণিতকটা নিলাম 12, এরপরটা নিলাম 15। তাহলে 15 কিন্তু আমরা নিতে পারবো না, যেহেতু আমাদের লিমিট শেষ। যেহেতু বলছে আমরা এক্স এর মানটা বার হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল। তাহলে আমরা এই যে পেয়ে গেলাম পি, এই পেয়ে গেলাম আমরা কিউ। এখন আমি তোমাদের বিয়োগ করার জন্য যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এমন সব সংখ্যা যে প্রথম সেটে আছে সেকেন্ড সেটে নাই। তাহলে এটা প্রথম সেটে আছে সেকেন্ড সেটে নাই, এটা প্রথম সেটে আছে সেকেন্ড সেটে নাই, এটা প্রথম সেটে আছে সেকেন্ড সেটে আছে তাহলে বাদ, এটা প্রথম সেটে আছে সেকেন্ড সেটে নাই, এটা প্রথম সেটে আছে সেকেন্ড সেটে আছে তাহলে বাদ, এটা প্রথম সেটে আছে সেকেন্ড সেটে আছে তাহলে বাদ। এখন তুমি আমাকে আর এটা প্রশ্ন করো না যে ভাই এই 9 কি নিব কিনা, না এখানের মধ্যে নাই, এমন না। এটা হচ্ছে তোমার প্রথম সেটে আছে সেকেন্ড সেটে নাই, এমন সব জিনিসগুলো আমরা নিতে হবে। তাহলে আমাদের মানটা কত আসে 1 2 4। ওকে, তো এই হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমাদের এখানে চতুর্থ বিশেষের প্রশ্ন দেখো, বলছে যে আমাদের যে 1 2 3 হচ্ছে এ এর মান, বির মান হচ্ছে ফাঁকা সেট। তাহলে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে যে সবগুলো মান নিতে হবে তাই না, ইউনিয়ন মানে কাপের মধ্যে সব জিনিস তুমি দিতে পারবা। তাহলে এখানে আমরা এমন সব জিনিস নিব যে জিনিসের মধ্যে দুটো সেট অন্তর্ভুক্ত। তাহলে ফাঁকা মানে তো কিছু না তাই না, তার মানে 1 2 3 আর কিছু না, তার মানে 1 2 3। তাহলে আমরা এখানের মধ্যে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1 2 3, এ 1 2 3। ওকে, 1 2 3। এখন অনেকে বলবে ভাই এইখানের মধ্যে আমি
এরকম এই ফাঁকা নিব কি না, এরকম ফাঁকা নাই এখানের মধ্যে, এই ফাঁকার কি কোন প্রকারের দাম নাই। শোনো এখানে একটা তোমাকে একটা কথা বলি, যে বিসিএস প্রশ্নের মধ্যে এমন ভাবে তোমাকে প্রশ্নটা তারা দিবে যে তুমি অনেক সময় কনফিউজ হয়ে যাবা যে আসলে এটার মধ্যে মানে এটা কি অ্যান্সার তুমি দিবা। তুমি অনেক সময় মানে ওরা এমন ভাবে কোশ্চেন গুলো সেট করে যে যাতে তুমি যথেষ্ট পরিমাণ কনফিউজড হতে পারো, এবং তোমাকে কনফিউজ করা হচ্ছে এখানে পিএসসির একটা মানে বড় রকমের কাজ আর কি। হ্যাঁ, সো তুমি এই ধরনের কনফিউজড হবা না বলে আমরা আশা করি। কারণ তুমি যদি এখানে কনফিউজড হও তাহলে তো ওদের যেটা ওরা যে কি চাচ্ছে, ওরা চাচ্ছে যে যে এমন সব প্রশ্ন করতে যাতে তুমি এখানের মধ্যে ভুল আনসার দিয়ে তুমি তোমার যে তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না, বা তুমি যে সিদ্ধান্ত নিতে অক্ষম, এটা যাতে কি হয়, এটা প্রুভ হয়। হ্যাঁ, এই হলো তোমার অনেক সময় পিএসসি এটা দেখা যায়। তো এটাতে আসলে ঘাবড়ানোর কিছু নাই, তুমি ঠান্ডা মাথায় সবসময় অ্যান্সার করবা, বেসিক থেকে সরে আসবে না। ওকে, তো আমরা এখানের মধ্যে এরপরে দেখো একটা কোশ্চেন মর্গানের সূত্র। আমরা এখানে বুঝতে পারতেছো মর্গানের সূত্র তাহলে কোনটা, এই যে দেখা যাচ্ছে মর্গানের সূত্র, এই যে একটা। ওকে, তারপরে তোমার এখানের মধ্যে আমাদের বলছে এ ইকুয়াল টু হলো -112, আবার বি ইকুয়াল টু বলছে ফাঁকা সেট। তাহলে দেখো একটা হলো -112, বি হলো ফাঁকা সেট। এখন ইন্টারসেকশন মানে কি, দুজনের মধ্যে মিল আছে তাই না, এখন এখানে কোনো মিল আছে কোনো মিল নাই, তাহলে আনসার হবে কি ফাঁকা সেট। তারপর এখানে a equal to 1 2 3 4 5 বলছে নাম্বার অফ প্রপার সাবসেট। এখন আমরা জানি সাবসেট হচ্ছে এমন সব, ধরো এমন একটা সেট যেখানে আমরা বলি যে মূল সেটের উপাদানগুলো নিয়ে আমরা এই ধরনের একটা সাবসেট আমরা বানাতে পারি। কিন্তু এখানে হচ্ছে যে যদি তোমাকে বলে যে আমাদের প্রকৃত সাবসেট কোনটা, বা আমাদের প্রকৃত সাবসেটের উপাদান সংখ্যা তোমার কত, এই ধরনের প্রশ্ন যদি তোমাকে বলে, তখন সেক্ষেত্রে এটা তুমি আসলে এটা আনসার তুমি করবে কিভাবে। এখানে দেখো তোমাকে এখানের মধ্যে কোশ্চেনটা বলছে আমাদের 1 2 3 4 5, এই কোশ্চেনটা হবে আসলে এখানে একটু ভুল আছে। এখানের মধ্যে কোশ্চেনটা হবে যে তোমার প্রপার সাবসেট অফ, আমরা যদি বলা হয় এটা হলো পাওয়ার সেট অফ এ। এটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে এটা প্রশ্নে ভুল আসলে বলা যাবে না এভাবে, তোমাকে সবসময় বলবে না যে তোমার হচ্ছে যে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত, এই না ব্যাপারটা। এখানের মধ্যে কোশ্চেনটা হচ্ছে তোমাকে যদি বলে যে সাবসেট কত বের করতে, প্রপার সাবসেট, তখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি আসলে এটার পাওয়ার সেটটা বের করে ফেলা। কারণ তুমি জানো পাওয়ার সেট হচ্ছে এমন একটা সেট যে সেটটা আসলে একটা সেটের সবগুলো সাবসেটকে কাভার করে, সবগুলো সাবসেট যার মধ্যে চলে আসে। এখন তুমি তো সূত্র একটা শিখছো, সূত্র শিখছো তুমি পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 2 to the power n। তো এখানে সেটের উপাদান সংখ্যা কত 1 2 3 4 5, মানে 3টা 4টা 5টা, তার মানে এটা পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 to the power n, মানে 2 to the power 5 ইকুয়াল টু কত 32। তাহলে 32 যদি হয় পাওয়ার সেটের উপাদান সংখ্যা, তুমি জানো এরা সবগুলাই উপসেট, কিন্তু এখানের মধ্যে কিন্তু 1 2 3 4 5 সে নিজে একটা সেট, তার মানে তাকে সে তো নিজে নিজে সেট উপসেট, কিন্তু প্রকৃত উপসেট না, সেই জন্য তাকে বাদ দিলে আমাদের থাকে আর কত 31টা, 31টা থাকে। হ্যাঁ, তাহলে আমাদের 31 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো যে তোমাকে বলছে যে 0 1 2 3 4 5 6 7 8 9, তো a ইকুয়াল টু 0 1 2 3 4, বি ইকুয়াল টু এত বলছে, তাহলে আমাদের এ ইন্টারসেকশন এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত। এটা যখন করবে তো মনে করো তুমি এখানে ধরো এই প্রশ্নের মধ্যে করে ফেলবা, তুমি তখন লিখে ফেলবা এ প্রাইম সমান কত, তুমি লিখে ফেলবা এ প্রাইম সমান কত। তাহলে দেখো এ প্রাইম সমান হচ্ছে কত ইউ মাইনাস এ, রাইট, ইউ মাইনাস এ। ওকে, তাহলে ইউ মাইনাস এর সমান তুমি যদি হিসাব করো তাহলে দেখো তো, তাহলে ইউর মান এখানের মধ্যে 0 1 2 3 4 এই পর্যন্ত মানগুলো সবগুলো কি এতে আছে, তাহলে তোমার 5 6 7 8 9 এতে নাই, তাহলে আমরা এ প্রাইম সমান হবে 5 থেকে একদম 5 6 7 8 9। ওকে, তারপর দেখো তুমি যখন বের করবা বি প্রাইম, তাহলে বি প্রাইম সমান কত বের করবা, তাহলে বি প্রাইম সমান দেখো আমরা এই ইউর মান থেকে, বি প্রাইম মানে ইউ মাইনাস বি,
তাই না? তাহলে আমরা এখান থেকে এই যে 2 3 4 5 6 7 বাদ দিলে বাকি যা থাকে, তাহলে 0 1 8 9, তাহলে বি সমান থাকে আমাদের 0 1 8 9। এখন তুমি যদি মিলাও, আমার এ কমপ্লিমেন্ট সমান ছিল 5 6 7 8 9, আর বি কমপ্লিমেন্ট হচ্ছে 0 1 8 9, তাহলে এদের ইন্টারসেকশন যদি করি তাহলে কোনগুলো মিল পাওয়া যাবে আমাদের? 0 1 তো এর মধ্যে না, মিল নাই, তাই না? তাহলে আমরা এই যে 8 9 যে জিনিসটা পাই, 8 9টা হচ্ছে আমাদের কি দুজনের মধ্যে মিল আছে, দ্যাটস হোয়াই এটা আনসার হবে আমাদের 8 9, এই যে সি 8 9। তাহলে এই কোশ্চেনটা আমরা আনসারটা মিলাতে পারলাম। এখানে দেখো আমাদের বলছে যে এ বি সি সেটের উপসেট কত। তাহলে আমরা জানি যে সেট উপাদান সংখ্যা যদি হয় n, তাহলে আমাদের উপসেট হবে 2 টু দি পাওয়ার n। যদি বলি প্রকৃত উপসেট কয়টা, তাহলে তুমি টোটাল উপসেট থেকে মাইনাস এ বিয়োগ দিলে তুমি কি পাবা? প্রকৃত উপসেট পাবা, মানে রিয়েল সাবসেট তুমি পাবা। এরপরে আমরা হচ্ছে যে তোমাকে ভেঞ্চিত্রের এখানে যখন যাব, আমরা তোমাকে কিছু উপপাদ্য শিখাবো। তো কিছু উপপাদ্য তুমি মনে রাখো এখানের মধ্যে, এরকম ধরো এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আমার আরেকটা সেট, আর এই যে ইন্টারসেকশন বি, এটা আরেকটা সেট। ওকে, এখন আমাকে যদি বলা হয় যে এ ইউনিয়ন বি মানে কত, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে তো হচ্ছে আমাদের এই যে পুরোটা, এই যে এটা, আবার এই এলাকাটা কি পুরোটা। এখন তুমি যদি কমন সেন্স যদি খাটাও, তাহলে দেখবা আমরা যদি এই পুরোটা বের করতে গিয়ে, আমরা যদি এন নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা করতে গিয়ে যদি আমরা এ তে যা আছে এবং বি তে যা আছে দুটো যোগ করে দেই, তাহলে এ তে যা আছে, ওকে, প্লাস আমাদের বি তে যা আছে। এখন এই কাজটা করতে গিয়ে আমি এই যে মাঝখানে যে আমাদের জায়গাটা, এটা ডাবল কাউন্ট করছি, আসলে তো ডাবল কাউন্ট হবে না, আমি এ কাউন্ট করার সময় একবার কাউন্ট করছি, আবার বি কাউন্ট করার সময় একবার কাউন্ট করছি, এটা একবার কাউন্ট করতে হবে এই জায়গাটা, তাই না? তাহলে আমরা নাহলে তো আমাদের এটা কি অতিরিক্ত হয়ে গেল, তো এটা আমরা কি করে দিব? বিয়োগ করে দিব এন এ ইন্টারসেকশন বি। তাহলে এই একটা উপপাদ্য তোমাকে মনে রাখা লাগবে। তাহলে মনে রাখলে তাহলে এই ধরনের অঙ্ক তুমি করে ফেলতে পারবা। তাহলে এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলো করবো, হ্যাঁ। তাহলে এন এ ইকুয়াল টু 40 আর বি ইকুয়াল টু 64, তাহলে 104, আর তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হলো 13, এই যে ইউনিয়ন বের করতে বলছে, তাই তো? তাহলে এটা বিয়োগ করে দিলে কত হয়? 91 হয়। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে দেখো এ ইকুয়াল টু ফাঁকা সেট, তো ফাঁকা সেট মানে আসলে এটা উপাদান, কয়টা উপাদান এখানে? একটা উপাদান। তাহলে পাওয়ার সেট হবে কয়টা? 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে কত? এখানের মধ্যে আমরা 2, ওকে, এরকমই তো আনসারের কথা। কিন্তু এখানে একটা ফালাসি আছে, সেটা হচ্ছে তোমার আমরা এই যে ফাঁকা সেটের মধ্যে এই টু ফাঁকা সেট আমরা যদি ধরি, এই কোশ্চেনটা আমি তোমাকে ভুল প্রথমে কেন বললাম, কারণ এই কোশ্চেনটা যখন এই কোশ্চেনটা আসছিল একটা সম্ভবত পিএসসি এর এক্সামের মধ্যে, এখানে দেয় নাই। তো এই কোশ্চেনটা অ্যান্সারটা ম্যাক্সিমাম তো এইভাবে দিবে না, কারণ হচ্ছে এটা একটা কনফিউজিং কথাবার্তা যে এ ইকুয়াল টু ফাঁকা সেট। এখন আমরা যখন সাবসেটের নাম্বার কাউন্ট করি, দেখো সাবসেটের নাম্বার যখন কাউন্ট করি তখন কিন্তু আমরা ফাঁকা সেটকে তো ওখানে রাখি, হ্যাঁ, যে নাম্বার হিসেবে কাউন্ট করি। কিন্তু এখানের মধ্যে বাস্তবতা হচ্ছে ফাঁকা সেট যখন তুমি বলতেছো তখন তুমি ফাঁকা সেটের মধ্যে তাকে এক হিসেবে কাউন্ট করতেছো, কিন্তু যখন এ সেটের উপাদান সংখ্যা বলতেছো তখন এই ফাঁকা সেটকে তুমি কি ধর্তব্য রাখতেছো না, এটাকে তখন জিরো হিসেবে করতেছো। কারণ এই ফাঁকা সেটের কোনো কি মানটা কি কোন উপাদান নাই, এটা ফাঁকা। কিন্তু যখন পাওয়ার সেট তুমি বলবা তখন তোমার এই পাওয়ার সেট নিজে একটা সেট, মানে এই যে কোন উপাদান নাই এটাই একটা সেট, কিছু নাই এটাই সেট, এই যে এটা একটা সাবসেট, তখন সেক্ষেত্রে তুমি এটা মান হিসাব করতেছো 1। তাহলে আমাদের এই সেট উপাদান সংখ্যা যদি 0 হয় তাহলে পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আশা করি এখন তুমি ভুল হবে না, হ্যাঁ, এই ধরনের অঙ্ক আসার ক্ষেত্রে।
তারপরে ইকুয়াল টু এবিসি পাওয়ার সেট এর উপাদান সংখ্যা। তাহলে এবিসি মানে কয়টা উপাদান? 3টে উপাদান। তাহলে পাওয়ার সেট 2 কিউব, তাহলে ইকুয়াল টু 8। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো এখানের মধ্যে বলছে এক্স ইপসিলন আর, মানে এক্স রিয়েল নাম্বার সদস্য, সাচ এস, এমন ভাবে যে এক্স এর মানটা 3 এর চেয়ে বড়, 6 এর চেয়ে ছোট। তেমন কি আছে তোমার যে রিয়েল নাম্বার, আবার তোমার হচ্ছে যে তোমার 3 এর চেয়ে বড়, 6 এর চেয়ে ছোট। তাহলে আমরা জানি এরকম আছে কি 4 এবং 5, তাহলে 4 and 5। এবার যদি তোমাকে বলে যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত, তাহলে তুমি তো জানো ইকুয়াল টু 4 5। তো 4 5 মানে তোমার উপাদান সংখ্যা কত? দুইটা। দুটো উপাদান থাকলে পাওয়ার সেট 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। আশা করি এটা বোঝা গেল। তারপরে দেখো এখানের মধ্যে আমাদের 12 নম্বর অঙ্ক, আমাদের পি ইকুয়াল টু এক্স ওয়াই এবং কিউ ইকুয়াল টু ওয়াই এক্স। এমন সব উপাদান প্রথম সেটে আছে, সেকেন্ড সেটে নাই, তাহলে এটা প্রথম সেটে আছে, সেকেন্ড সেটে আছে, তাহলে বাদ। এটা প্রথম সেটে আছে, সেকেন্ড সেটে আছে, তাহলে বাদ। তাহলে এখানের মধ্যে আসলে আনসারটা কি? কোনো অ্যান্সার নাই, মানে এটা আনসার হচ্ছে মানে ফাঁকা সেট আর কি, মানে কিছু নাই এটা। তুমি মনে রাখবা ফাঁকা সেট যখন তুমি অ্যান্সার করবে তখন তুমি হয় এখানের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেট, এই যে আমাদের ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট দিবা, নাহলে যদি ওরি থাকে ওরি অ্যান্সার দিবা, কিন্তু কখনো এই অ্যান্সারটা কখনো তুমি দিবা না, যে তুমি হয় লিখবা যে ফাঁকা সেট, অথবা লিখবা এটা, এই চিহ্নটা দিবে, ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট অথবা ওরি, দুটার একটা দিবা। কিন্তু তুমি যদি এমনে যদি দিয়ে দাও, এই এমনে যদি দিয়ে দাও, তার মানে এটা কিছু হলো না। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখো আমাদের বলছে এ বি এর উপসেট, তাহলে এ সেট বি সেট উপসেট যদি হয় তাহলে আমরা বলতে পারি এ সাবসেট বি। এভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করা যায়। তবে এখানের মধ্যে ব্যাপার হচ্ছে তোমার প্রকৃত উপসেট কিনা কিনা যদি বলা বলা হয়ে থাকে তখন তুমি এখানের মধ্যে মূলত লিখবা হচ্ছে যে জাস্ট হচ্ছে এ সমান ইউ দিবা, এটা হলো প্রকৃত উপসেট। আর যদি শুধু সাবসেট বলে তাহলে তুমি এখানের মধ্যে একটা ইকুয়াল সাইন দিবা। দেখো এখানে কিন্তু পরীক্ষার মধ্যে দুটো অপশন কিন্তু রাখছে, হ্যাঁ রাখছে, মানে তুমি যদি ভুল করে ফেলো এগুলো এবিসি, তাহলে বুঝতে পারতেছো আমাদের মান হচ্ছে 3টা, তাহলে টু টু দি পাওয়ার এন, তাহলে 8 হবে। তাহলে এইটা আমি আর করাচ্ছি না, আশা করি বুঝে গেছো তোমরা। এবার দেখো পি সেটের পূরক সেট। তো পূরক সেটে বলছিলাম প্রাইম সেট মানে কমপ্লিমেন্ট সেট, তার মানে আমরা যদি যে কোনো কিছু কমপ্লিমেন্ট সেট, বি সেটের কমপ্লিমেন্ট সেট ইকুয়াল টু হলো ইউ মাইনাস বি। এটাকে ইউ বাদ বি বা ইউ মাইনাস বি এরকম বিভিন্ন ভাবে এটাকে আমরা চাইলে প্রকাশ করতে পারি। এই যে তোমার এখানের মধ্যে আমরা ইউ বাদ বি এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। হ্যাঁ, যদি বলে আমাদের এ ইকুয়াল টু 1357, এটা বারবার আসে, তাহলে এর উপাদান সংখ্যা কত? 4টা। তাহলে এর প্রকৃত উপসেট কয়টা? তাহলে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে তার পাওয়ার সেট মানে তার উপসেট। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4 যদি ধরি তাহলে কত আসে মানটা? 16। যেহেতু বলছে প্রকৃত উপসেট কয়টা, তাহলে আমরা এক কম হবে, ইকুয়াল টু কত হবে? 15 হবে। বাট শুধু উপসেট কয়টা বললে তখন তুমি শুধু পাওয়ার সেটটা বলতে, এখানে পাওয়ার সেট উপাদান সংখ্যাগুলো 16 তুমি এখানের মধ্যে বললে হইতো। তারপরে এখানে দেখো আমাদের পি ইন্টারসেকশন কিউ, এবং এটা যদি ফাঁকা সেট হয় তাহলে পি ও কিউ পরস্পর হচ্ছে যে নিশ্ছেদ। নিশ্চিত মানে হচ্ছে যে ধরো এখানে আমরা এ সেট আর এ সেট এই যে ক্রস করে, তাই না, মিল আছে, কিন্তু এখানে এইখানে কোনো কি মিল নাই, এটা হচ্ছে নিশ্ছেদ সেট। এরপর থেকে অসীম সেট নিচের কোনটি? তাহলে আমাদের বলছে n ইকুয়াল টু, এখানের মধ্যে x বিলংস টু n, মানে x এপসাইলন n মানে x বিলংস টু n, x such as x less than 4। তো এই n এর মানটা তুমি জানো, এর মানে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 থেকে শুরু, তাহলে x এর মান হচ্ছে 1 2 3 পর্যন্ত। ওকে, আবার দেখো x ইপসিলন z, তো z হচ্ছে আমাদের মানে পূর্ণ সংখ্যা, নেগেটিভ পজিটিভ সব পূর্ণ সংখ্যা। x লেস দেন 4, যদি x লেস দেন 4 দিছে তাহলে তুমি 4 এর চেয়ে ছোটগুলি হবে, তাহলে 3 2 1 0 -1 -2 -3 -4, এভাবে তুমি মাইনাসের দিকে অসীম সেট পর্যন্ত যেতে পারবে। তাহলে তোমার আনসার পেয়ে গেছো, আর নিচের দিকে যাওয়ার দরকার নাই। এই আনসার দুটো আনসার থাকবে না, গোল্লা বার করে ক্লিয়ার। তো এরকম তুমি এভাবে তুমি শর্তগুলো পড়ে এরকম অঙ্কটা তুমি বুঝতে পারো। তারপরে এখানের মধ্যে দেখো আমরা জিনিসটা দেখি, আমাদের বলছে যে নিচের কোন সম্পর্কটি সত্য। তা সম্পর্কটা বোঝার আগে তো তোমাকে আসলে এখানে বুঝতে হবে আমাদের এই জায়গার মধ্যে আমাদের কারা কারা সবচেয়ে বেশি নাম্বার
কন্টেইন করে, এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এখন বাস্তব সংখ্যা আর কি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। অমূলদ মানে হচ্ছে যে আমরা কমপ্লিমেন্ট অফ মূলদ, মানে আমরা টোটাল রিয়েল নাম্বার সেট থেকে মূলদ গুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা অমূলদ গুলো পাবো। তো দেখো তোমার এখানে মূলদ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। পূর্ণ মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি অথবা জেড প্লাস বলা হয়। আরেকটা হলো আমাদের সম্পূর্ণ সংখ্যা হচ্ছে কি জেড। এখন জেড এর মধ্যে দুটো অংশ আবার, জেড প্লাস জেড মাইনাস, জেড প্লাস জেড মাইনাস। জেড মাইনাস হচ্ছে সকল নেগেটিভ পূর্ণ সংখ্যা আর জেড প্লাস হচ্ছে সকল পজিটিভ পূর্ণ সংখ্যা। এখন তুমি এখানে মধ্যে দেখো, তার মানে আমাদের একদম দাদা হচ্ছে কি আর, সে হলো দাদা, দাদার বাচ্চা হচ্ছে কি মূলদ সংখ্যা, তাই না, মূলদ অমূলদ। এখন তুমি বলবা ভাই মূলদ জিনিসটা আসলে কি? মূলদ মানে হচ্ছে সোজা বাংলায় তুমি যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো তখন। এখন দেখো তোমার ধরো 5, 6, 7 এদের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিনা? হ্যাঁ যায়, 5/1 যায়, তাহলে এটা হলো মূলদ। আবার ধরো বললাম তাহলে সকল পূর্ণ সংখ্যা মূলদ, বললাম 1.3 ভগ্নাংশ আকারে যায়, যায়, দশমিক জন্য 1, 3 জন্য 0, তাহলে 13, তাহলে এটা একটা মূলদ, একে প্রকাশ করা যায়। তারপরে তুমি ধরো মানে যত রকম ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা যা কিছু পাওয়া যায় সবকিছু হচ্ছে কি ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করা যায়, তুমি পি/কিউ আকারে প্রকাশ করতে পারলে সেটা কি মূলদ সংখ্যা। অমূলদকে তুমি কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। কেন? ধরো তোমার √3 তুমি জানো 1.732058 এরকম, এটা আজীবন চলতে থাকবে। এখন তুমি যদি দশমিকের পরে যদি ঘরটা যদি না জানো কয় ঘর, তাহলে তুমি এটাকে ভগ্নাংশ আকারে কেমনে প্রকাশ করবা, তাই না? এটা একটা ব্যাপার। তাহলে দেখো আমাদের দাদা হচ্ছে কি রিয়েল নাম্বার, আবার তাহলে দাদার বাচ্চাকে এই যে আমরা যখন বলি, যে আমরা বলি না যে এ সাবসেট বি, মানে এ হচ্ছে কি বি এর বাচ্চা, তাহলে দেখো আমাদের আর বাচ্চা কে কিউ, আবার কিউর বাচ্চা কে জেড, জেড এর বাচ্চা কে আবার আমাদের এন। কারণ এখানের মধ্যে উল্টো ভাবে যদি চিন্তা করো তাহলে এন মানে তো সবচেয়ে ছোট, কারণ শুধুমাত্র সে পজিটিভ পূর্ণ সংখ্যা প্রকাশ করে সে, আর জেড হচ্ছে তার চেয়ে একটু বড়। জেড এর ভিতরে কি আছে? পজিটিভ পূর্ণ সংখ্যা, নেগেটিভ পূর্ণ সংখ্যা সবকিছু আছে, আমরা এন কিন্তু জেড এর ভিতরে আছে। আর মূলদ সংখ্যা কিউর ভিতরে কিন্তু জেড আছে, কারণ কিউর মধ্যে সকল তোমার ভগ্নাংশ, সকল পূর্ণ সংখ্যা, সকল নেগেটিভ, সকল পজিটিভ সবকিছু আছে। আবার আর হচ্ছে যে এমন একটা সংখ্যা যার মধ্যে যে তোমার √ওভার নেগেটিভ সংখ্যা ছাড়া জগতে সব সংখ্যা সে কন্টেন্ট করে, সে হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে তুমি দেখো এটা তুমি বুঝতে পারছো। আবার তোমার এইটা যে অপশন গুলো তুমি চিন্তা করতা, তাহলে এন এর বাচ্চা হচ্ছে তোমার বাপ হচ্ছে ধরো জেড, এটা আমি মানলাম। আবার আমাদের এখানে এটা মাইনাস 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 দিয়ে দিয়েছে, তাহলে এটা প্রথমে বাদ দিয়ে দিব আমরা। এখানের মধ্যে আমাদের সিকোয়েন্স মিস করছে, কারণ এখানের মধ্যে এন এর বাপ হচ্ছে কিউ, এটা ঠিক আছে, এন এর বাচ্চা কিউ হইতে পারে, হ্যাঁ, কিন্তু আবার বলছে তোমার যে কিউর বাপ আবার জেড বলে দিচ্ছে, না কিউর বাপ জেড কিউ হবে, কারণ কিউ হচ্ছে যে কিউর মধ্যে ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ সবকিছু আছে, তো জেড এর মধ্যে কি আছে? শুধু পূর্ণ সংখ্যা আছে, তাহলে জেড কখনো কিউর বাপ হইতে পারবে না, রাদার তোমার কিউ হইতে পারবে জেড এর বাপ, কারণ কিউর ভিতরে ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা সবকিছু আছে, তাই না? তাহলে তোমার এইটা আনসার, এটা তুমি দেখে বুঝে ফেলতে পারতেছো। তারপর বলছে তোমার এখানে আসো =xy, বি হলো xyz। সার্বিক সেট কত? আমি তোমাকে সার্বিক সেট বলার সময় একবার বলছিলাম, সার্বিক সেট হচ্ছে এমন একটা সেট যেটা এ ইউনিয়ন বি, এর যা কিছু আছে, বি এর যা কিছু আছে, সব যা কিছু আছে সব নিয়ে যা সেট হয় তাকে বলা হয় সার্বিক সেট। তারপর আসো এখানে এর মান 1 2 3 4, বির মান 1 2 3 4 2 3। তোমার এ ইউনিয়ন বি হচ্ছে যে দুজনের মধ্যে যা কিছু মিল আছে সবকিছু, তাহলে 1 মানে মিল অমিল সব মিল, মিল না শুধু মিল অমিল সবকিছু, তাহলে 1 আছে, 2 নিব, 3 নিব, 4 নিব। এখানে আর এক্সট্রা কিছু আছে কিনা? এখানে 5 6 7 থাকলে তাও আমরা নিয়ে নিতাম। এরপর আসো আমাদের এটা কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ আশা করি তোমরা এটা নাম তোমরা জানো, হ্যাঁ, আমরা জোড়া জোড়া গুণ করি। a = 3 4 5 6, b = 4 6 7, c = xy হলে আমাদের a ইন্টারসেকশন b ক্রস c। তো a ইন্টারসেকশন b মানে তো তোমার এদের মধ্যে মিল এলাগুলা শুধুমাত্র, তাহলে আমরা 3 4 5 এবং 4 6 7, তাহলে মিল আছে কি? শুধুমাত্র 4 কি মিল আছে, এই 4টা অনলি মিল আছে। তাহলে এখানের মধ্যে আমাদের a ইন্টারসেকশন b হচ্ছে কি
4 ক্রস সি, তাহলে 4 ক্রস এক্স ওয়াই। এখন কার্তেশীয় গুণযোগ করার সময় তুমি যেটা করবা, তুমি হচ্ছে ধরো একটা গুণ হচ্ছে এ বি, আর ক্রস এদিকে হচ্ছে তোমার ধরো এক্স ওয়াই জেড। তুমি এ কে সবার বাড়িতে পাঠাও, তাহলে এ কে এক্স এর বাড়িতে পাঠাইলা, তাহলে এক্স বন্ধু হয়ে গেল, এক্স একটা গুণফল। আবার তোমার এ ওয়াই একটা গুণফল, আবার এ জেড একটা গুণফল। হ্যাঁ, আবার তোমার বি কে পাঠাবে, বি এক্স একটা গুণফল, বি ওয়াই একটা গুণফল, বি জেড একটা গুণফল। এখানে তাই তো হয়েছে এখানের মধ্যে যে আমরা 4 কে এক্স এর বাড়িতে পাঠালাম, তাহলে 4x একটা গুণফল, আবার 4y আর একটা কি গুণফল। এখন এই গুণফলগুলিকে তুমি অবশ্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি লিখবা, কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, লিখে পুরা চারিদিকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে দিবে, তারা হচ্ছে সেট। ওকে, আশা করি তোমরা কার্তেশীয় গুণিতের অঙ্কগুলো পারবা। এখানে জাস্ট তুমি সিম্পলি এরকমই মনে রাখবা। তাহলে আমাদের এ যদি হয় ধরো এক্স ওয়াই, হ্যাঁ, এ যদি হয় এক্স ওয়াই, আর আমাদের বি যদি হয় তোমার যা কিছু হইতে পারে, তোমার এখানে হইলো ধরো 2 3 5 এরকম হলো, তখন তুমি এক্স কে বিভিন্ন জনের বাড়িতে পাঠাবো, তাহলে এক্স কে পাঠাইলা 2 বাড়িতে, তাহলে x2 একটা আমাদের সেট, এক্স কে পাঠাইলা 3 বাড়িতে, তাহলে x3, এক্স কে পাঠাইলা 5 বাড়িতে x5। আবার অনুরূপভাবে ওয়াই কে পাঠাইলা তুমি 2 বাড়ি, ওয়াই কে পাঠাইলা তুমি 3 বাড়ি, আবার ওয়াই কে পাঠাইলা তুমি 5 বাড়ি। কমপ্লিট। এবার তুমি পুরোটাকে এখানে একটা কি দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এইগুলো তোমার কার্তেশীয় গুণজ সেট। এখানে আমরা মর্গানের উপপাদ্য আমরা পড়ছি, তারপরে আমাদের বলছে p ইকুয়াল টু 535, q ইকুয়াল টু 57, তাহলে এমন উপাদান যেটা প্রথম সেট আছে সেকেন্ড সেট নাই, কি আছে, এটা সেকেন্ড সেট আছে, তাহলে বাদ, তাহলে শুধুমাত্র আমরা কি অ্যান্সার হবে 3। হ্যাঁ, এ ক্রস বি, তাহলে এ ক্রস বি মানে তো আমরা এ মাইনাস বি এরকমটাই আমরা শিখছি, তাই না? এটা আমরা সংখ্যানুসারে আমরা এই জিনিসটা আমরা জানি। তো আমাদের আসলে যখন এ ক্রস বি এটা আমাদের বলা হয়ে থাকে, এ ক্রস বি এখানের মধ্যে এর মানগুলো এমন যে মানগুলো এক্স এর মধ্যে থাকবে কিন্তু ওয়াই এর মধ্যে কি থাকবে না। তো আমরা এখানে যদি এ ক্রস বি যদি বলি এমন, এবং এখানে মান যদি এক্স যদি হয়, এক্স এর মান এমন সব সংখ্যা যে এর মধ্যে থাকবে, বির মধ্যে কি থাকবে না। প্রথম সেটে আছে সেকেন্ড সেটে নাই, তাহলে আমরা বলতে পারি আমরা যদি এপসিলন আকারে প্রকাশ করতে চাই, তাহলে এক্স এর মানটা হবে এমন যে এক্স সাচ এস এ এর মধ্যে থাকবে কিন্তু এক্স নট বিলংস টু বি। এক্স এর মানগুলো হবে এমন যে এর মধ্যে থাকবে কিন্তু বির মধ্যে কি থাকতে পারবে না। তাহলে আমরা এখানের মধ্যে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। তাহলে আমাদের সেটা হচ্ছে যে সি এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু কি বি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমরা এবার ভেন চিত্র নিয়ে কিছু আমরা অঙ্ক করবো। ভেন চিত্র অনেক অঙ্ক আসে, তো ভেন চিত্র নিয়ে ভয়ের কিছু নাই। ভেন চিত্র আমরা একটু দেখি, উদ্ভাবক হলো জন ভেন, ওনার নাম অনুসারে, হ্যাঁ, ভেন চিত্র। তো এটা নিয়ে ভয়ের কিছু কেন নাই, কারণ হচ্ছে তোমার এখানের মধ্যে যে অঙ্কগুলো আসে মনে রাখবা লম্বা অঙ্ক, যে অঙ্ক করতে অনেক 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 সময় লাগবে, এই ধরনের অঙ্ক আসবে না। তো ভেন চিত্র জিনিসটা কি আমি তোমাদেরকে আরো একবার শতকরা চ্যাপ্টারে বলছিলাম। ভেন চিত্র হচ্ছে পরস্পর তোমার ছেদি কয়েকটা বৃত্ত দিয়ে আমরা জিনিসপত্র প্রকাশ করি। ধরো তোমার বাংলায় পাশ করছে হচ্ছে যে এরা, বাংলা, আবার ইংরেজিতে পাশ করছে হচ্ছে এরা, এরা ইংরেজিতে পাশ করছে, হ্যাঁ, এরা উভয় বিষয়ে পাশ করছে এরা, আর কোনো বিষয়ে পাশ করে নাই ফেল। আমরা যদি টোটাল স্টুডেন্টকে যদি বলি আয়তক্ষেত্র, তাহলে কিছু স্টুডেন্ট আবার বাইরে যারা থাকবে, এখানে যারা থাকবে এরা হচ্ছে কোনো সাবজেক্টে কি করে নাই, পাস করে নাই। এদের সবাইকে মিলে হচ্ছে আমাদের ক্লাস, একটা ক্লাসে টোটাল কি স্টুডেন্ট সংখ্যা, তাহলে স্টুডেন্ট সংখ্যার মধ্যে ধরো তোমার বাংলা পাস থাকবে, এরা শুধু বাংলা পাস, এরা কিন্তু ইংরেজিতে পাস করে নাই, তাই না? এরা শুধু বাংলা পাস, এরা বাংলা ইংরেজি উভয় পাস, আর এরা হচ্ছে তোমার শুধু ইংরেজি পাস, এরা হচ্ছে শুধু ইংরেজি পাস। এখন যদি তোমাকে বলে যে বাংলা পাস কত, তখন তুমি কিন্তু পুরা গোল্লাটা তুমি হিসাব করবা, যে শুধু বাংলা এবং বাংলা ইংরেজি উভয়টা, দুটো গোলা হিসাব করবা। আর যদি বলে ইংরেজি পাস কত, তাহলে তুমি পুরোটা হিসাব করবা, তাহলে শুধু ইংরেজি আবার বিষয় দুটো তুমি হিসাব করবা। এখন এখানে তুমি তিনটা বৃত্ত দিয়ে আমরা অনেক সময় প্রকাশ করি, তিনটা বৃত্ত দিয়ে, তিনটা পারস্পর ছেদি বৃত্ত দ্বারা আমরা কি করি, এটা প্রকাশ করা যায়। তুমি এগুলো বুঝে বুঝে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবা, ঠান্ডা মাথায় করলে অঙ্কগুলো কখনো কি হবে না, ভুল হবে না। এখানে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা, অঙ্কগুলো করার সময় একটা মনে রাখবা,
তুমি প্রশ্নটা যদি মনোযোগ সহকারে যদি পড়ো, তাহলে প্রশ্ন পড়ার সময় তুমি মূলত অ্যান্সারটা কি অনেক সময় বুঝে যাবা। আমি তোমাদেরকে মানে অঙ্ক না করে মনে মনে কেমন করতো সেটা দেখাবো, কিন্তু আগে মূল জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। বলছে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়, প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে। বাংলায় কতজন কথা বলতে জানে? তাহলে তুমি দুটা বৃত্ত নাও। এই দুটো বৃত্তর প্রথমটা ধরো হচ্ছে যে ইংরেজি, পরেরটা হচ্ছে বাংলা। তুমি আগে উভয় বিষয়টা, সবসময় উভয়টা আগে করবা, হ্যাঁ? তো উভয় বিষয় হচ্ছে কতজন? 25 জন। আচ্ছা, এখন এই যে ইংরেজি যে গোল্লাটা, ইংরেজি যে বিশাল একটা কি আছে, গোল্লা আছে, তাহলে ইংরেজি গোল্লার মধ্যে কতজন? 35 জন হলো ইংরেজি গোল্লা, 35 জন। এখন এই 25 জন যেহেতু এই জায়গায় চলে আসে, তার মানে এখানে কতজন? 10 জন। এখন তোমার ইংরেজির ফুল গোল্লা কি? ইংরেজির ফুল গোল্লা তোমার 35 কি? মিললো কিনা? আচ্ছা, এখন দেখো, তোমাকে বলছে যে দুটো বিষয়ের মধ্যে একটা বিষয় কেউ না কেউ বলতে পারে, হয় এটা বলে নাহলে এটা বলে, না উভয় বিষয় বলে, বাইরে কেউ নাই। তাহলে যেহেতু তোমার 50 জন ছাত্র যেহেতু আছে, তাহলে এ আমরা যদি এ 10, এ 25 আর এ অংশটুকু যদি যোগ করি, তাহলে কত মিলে যাবে? 50 মিলে যাবে কিনা? হ্যাঁ। তাহলে আমাদের এই 25 এ 10 কত হইলো? 35। তাহলে এখানের মধ্যে আমরা দিব কতজন? 15। তাহলে এখন 50 জন মিলে গেছে। যদি এমন হতো যে কেউ কেউ আছে কোনো ভাষায় বলতে পারে না, তাহলে এরা এইদিকে থাকতো, এদেরকে আমরা হাতে গণায় নিতাম, তাহলে এখানে গণায় নেই আর কেউ নাই। তাহলে এখন বাংলাতে কতজন দেখো তো, তাহলে আমরা এই পুরা বৃত্তটা কি বাংলার, তাহলে আমাদের 25 + 15 এগুলো কত হইলো? 40 হইলো। এই 40 হলো আমাদের অ্যান্সার। তারপরে তোমার এখন আসো 2 নম্বর অঙ্কের মধ্যে আসো। এবার দেখো, এইটার মধ্যে একটু তুমি বুঝবে। দেখো আমি ভেঞ্চিটের মাধ্যমে প্রকাশ করি জিনিসটা। আমাকে বলছে যে ধরো এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট। তো ফুটবল বলছে আমাদের মধ্যে 36 জন লোক, 36 জন লোক ফুটবল খেলে, 18 জন ক্রিকেট খেলে। ওকে, 10 জন ফুটবল বা ক্রিকেট কোনোটা খেলে না, 10 জন ফুটবল ক্রিকেট কোনোটা খেলে না। কতজন ফুটবল ক্রিকেট উভয় খেলে? তাহলে এই জায়গায় কতজন এটা বের করতে বলছে। তাহলে এই হলো আমাদের টোটাল লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা। তাহলে টোটাল লোক সংখ্যা কত? 53। এখন আমি তোমাদের এখানে, তোমরা এখানে মূল নিয়মটা এখানের মধ্যে দেখো, সেটা নিয়মে করছে, তুমি এভাবে করতে পারো। আমি তোমাদেরকে মুখোমুখি করানোর সিস্টেমটা তোমাকে শেখাবো। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে এই ধরনের সেটের ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের তাহলে এফ ইউনিয়ন সি মানে হচ্ছে যে হয় এফ, এখানের মধ্যে এফ এবং সি এর সবগুলো উপাদান কি আছে, তার মানে শুধু এফ আছে, শুধু সিও আছে, আবার এফ ইন্টারসেকশন সিও কিন্তু এর মধ্যে কি, এন এর মধ্যে কি অন্তর্ভুক্ত। তাহলে তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে এখানের মধ্যে উভয় বিষয়টা বের করতে বলছে। উভয় বিষয় যে তোমার এখানের মধ্যে উভয়, যে এন এফ ইন্টারসেকশন সি তোমাকে কি বের করতে বলছে। এখন তোমাকে কিছু শর্ত তোমাকে সিম্পলি চিন্তা করতে হবে। এই যে 10 যে জিনিসটা, এই 10টা আসলে কি? এই 10টা হচ্ছে, দেখো এফ ইউনিয়ন সি মানে কি, যারা কোনো না কোনো একটাতে ধরো ওরা ইয়া করছে, তারা খেলে, হ্যাঁ, হয় এফ নাহলে সি যে কোনো একটা, অথবা এফ ইউনিয়ন সি যে কোনো একটা ওরা, বা এফ ইন্টারসেকশন সি যে কোনো একটা আছে, মানে এই জায়গার মধ্যে, এই জায়গাটার মধ্যে, এই পুরোটা জায়গার মধ্যে, এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের কি এফ ইউনিয়ন সি এর আন্ডারে। তাহলে এফ ইউনিয়ন সি যদি আমরা কমপ্লিমেন্ট বের করি, তাহলে কমপ্লিমেন্টটা মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরো সেট থেকে আমি এই যারা পাস করছে এটা পাস না, সরি খেলা। তাহলে এই যে 10 তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই দশটা হচ্ছে এমন নাম্বারটা যারা আসলে কোনো খেলায় কি খেলে না। এখানে প্রতিটা শর্ত তুমি একবার যদি ভালো করে মনোযোগ সহকারে বুঝতে পারো, তাহলে তোমার জন্য অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, হ্যাঁ। দেখো, তাহলে আমরা এই যে আমাদের ধরো আমি এখানের মধ্যে আমি ওকে আমি একটু মুছে দিই। আম, আমাদের এই যে নাম্বার, এই জায়গাটা হচ্ছে এটা, এরা পুরোটা কি, এটা আমাদের, এরা কোনো না কোনো খেলা খেলে, এই যে। তাহলে এটা মুছে যদি দেই, আমাদের এটা মুছে দেই,
তাহলে আমাদের যা কিছু থাকবে, এই যে মুছে দিলে যা কিছু থাকবে, এটা পুরোটা হচ্ছে আমাদের কি, এরা যারা কোনো কিছুতে কি করে নাই, পাস করে, কোনো কিছু খেলে না, এরা থাকবে এখানের মধ্যে। তাহলে আমাদের এখানের মধ্যে আমরা বলতে পারি যে যারা কোনো খেলায় খেলে না তারা হচ্ছে যে যে কোনো একটা খেলা হলে খেলে, এটা কমপ্লিমেন্ট যদি বের করি, মানে এটার কমপ্লিমেন্ট, মানে তোমাদের তো বলছি যে টোটালটা থেকে আমি যদি ওই জিনিসটা শুধু বাদ দিলাম, তাহলে টোটাল লোকজন থেকে আমরা যদি যারা কমপক্ষে একটা খেলা খেলে তাদেরকে বাদ দেই, তখন আমরা পাচ্ছি কত, 10। যারা কোনো খেলায় যারা খেলে না, তাহলে আমরা যদি এখানে যদি কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে বিয়োগ দিবা, তাহলে ইউ মাইনাস আমাদের এন মানে নাম্বার ইউনিয়ন সি ইকুয়াল টু 10। এখন আসো আমরা ইউর মান তো আমরা জানি, আমরা এখানে আগে যাচ্ছি না ইউর মান নিয়ে। তাহলে তুমি এই সূত্রটা তুমি জানো, এই যে এন এফ ইউনিয়ন সি তুমি জানো, এটা ইকুয়াল টু হচ্ছে এন এফ প্লাস এন সি মাইনাস এন এফ ইন্টারসেকশন সি। এই জিনিসটা তুমি কি জানো, ওকে। তাহলে তোমাকে এখন এখানে ইউর মান আছে, এফ এর মান আছে, সির মান আছে, সবই আছে, তাহলে তোমাকে শুধু এই জিনিসটার মানটা বের করতে হবে। এখন তোমার এখানের মধ্যে যদি আমরা দেখি, আমরা এদের সবার মান তো আমরা জানি, তাই না? ইউ থেকে শুরু করে সবার মান জানি, এই মানগুলো বসে আমরা এখানে 11 পাচ্ছি, ওকে। তুমি ভাই এই পরীক্ষার হলে যদি এইভাবে আসে, এত বড় লম্বা অঙ্ক কেমনে করবো, এটা করতে তো আমার 2 মিনিট লাগবে। তোমাকে ভয়ের কোনো কারণ নাই, তোমাকে আমি একটা শর্টকাট শেখাই, দেখো। 36 জন ফুটবল খেলে, ওকে, 36 ফুটবল খেলে। 18 জন ক্রিকেট খেলে, 10 জন ফুটবল ক্রিকেট কোনোটা খেলে না। কতজন ফুটবল ক্রিকেট উভয় খেলে? তুমি এগুলো যোগ করো সবগুলা। 36 আর 18 কত? 54, 54 10 কত? 64। এই 64-র মধ্যে তুমি কি করছো? এই 64-র মধ্যে তুমি সব ফুটবল নিছো, ওকে, সব ক্রিকেট তুমি নিছো, আবার কোনো কিছু না ও তাদেরকে নিছো। কিন্তু তুমি জানো তাহলে সব যোগ করলে কত? 64 আসছে। তো সব যোগ করলে আসার কথা কত? 53। তার মানে হচ্ছে কোনো একটাকে তুমি ডাবল ক্যালকুলেট করছো, সেটা কে? এ হচ্ছে এমন, তুমি যখন ফুল এফ নিছো একবার আসছে, ফুল সি নিছো তখন এ আরেকবার আসছে, তো একে তুমি কি ডাবল কাউন্ট করছো। ডাবল কাউন্ট করার কারণে কিছু নাম্বার বেড়ে গেছে, কত নাম্বার বাড়ছে? তাহলে তোমার 53 এবং 64 কতজন বাড়ছে? 11 জন বাড়ছে। তা নিশ্চয় উভয়ের মধ্যে কতজন আছে? 11 জন আছে। সেই জন্য 11 জন ডাবল কাউন্ট হয়ে তোমার 64 হয়ে গেছে। তাহলে কি সংক্ষেপে বুঝলা কিনা জিনিসটা, ওকে। এটার মধ্যে দেখো 7 জন স্প্যানিশ বলতে পারে, 8 জন ফ্রেঞ্চ বলতে পারে। তাহলে 7 জন স্প্যানিশ, 8 জন ফ্রেঞ্চ। 3 জন কোনোটি বলে না, 3 জন হলো কোনোটা বলে না। তাহলে তুমি যোগ করো তো, উভয়ই বলতে পারে কতজন? 8 7 হলো 15, 15 3 হচ্ছে 18, ওকে, 18। এখন দেখো আমাদের লোক কতজন বলছে? লোক বলছে 15 জন। যোগফল কত হচ্ছে? 18 হয়েছে। যোগফল হচ্ছে কত? 18। এবার তোমরা আমার বলো যে ফ্রেঞ্চ ফিনিশ কজন বলতে পারে? হ্যাঁ, যা লাগবে বলতে পারছো। 15 বিগ দিলে কত হয়? 3 হয়। 3 জন কি উভয়ই বলতে পারে। একটি বিষয়ে গণিত হলে 34%, ইংরেজিতে ফেল 42%, 40% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। তাহলে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে? এখন তুমি বেঞ্চিত্র থেকে বোঝা ট্রাই করতে পারো কিভাবে। আমাদের হচ্ছে যে গণিতে ফেল করা সেট হচ্ছে এটা 34%, উভয় বিষয়ে ফেল করা সেট হচ্ছে এটা 20%, ইংরেজি ফেল করা সেট হচ্ছে এটা পুরোটা 42%। তাহলে সব ফেল করা বাদ দিলে বাকি থাকে এখানে, এখানে যারা থাকে তারা হচ্ছে কি পাস করাতে সেট। এখন তুমি এখানে আমাদের যে নিয়মটা আমরা জানি, ওই নিয়মটা থেকে তুমি এখানে করে ফেলতে পারো। কারণ আমরা এখানের মধ্যে একটা নিয়ম আমরা জানি যে আমরা মূলত এখানের মধ্যে কি বের করতেছি, আমাদের এন অফ এম ইউনিয়ন ই ইন্টারসেকশন বের করতেছি। তাহলে এটা ইকুয়াল টু তুমি জানো আমাদের, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের
টোটাল আমাদের টোটাল যে পাঁচটা, টোটাল পাস হচ্ছে আমাদের ইউ মাইনাস আমাদের হচ্ছে যে এম ইউনিয়ন ই। এটা করতে গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করা হয় এখানের মধ্যে। ইউটা আসলে কত, যদি শতকরা তুমি ইউ সমান 100% ধরো, ইউ সমান কত ধরবা 100%, তাহলে আমাদের এন আমাদের এম ইউ ই সমান কত, এটা ইকুয়াল টু এন এম, সূত্র ওই যে এন ই মাইনাস এন এম ইন্টারসেকশন ই। এখানের মধ্যে আরেকটা ব্র্যাকেট দাও, নাহলে আবার এটা তোমার এটা লগে মিক্স হয়ে যাবে। এখন তুমি এখান থেকে চাইলেই তুমি এখানের মধ্যে এন এ এন এম এর মান জানো 34, এন ই এর মান জানো, এবং এম ইউ ইন্টারসেকশন ই এর মান জানো, সবই জানো। সুতরাং তুমি এখন বিয়োগ করলে বের হয়ে যাবে। তুমি বলো স্যার এখানের মধ্যে, ভাইয়া এখানের মধ্যে তো আমি চাচ্ছি যে যে আমি এমনি অঙ্ক না করে কেমনে করবো। দেখো তোমার এখানের মধ্যে গণিতে ফেল হচ্ছে 34%, ওকে, ইংরেজিতে ফেল হচ্ছে 42%, আর 20% উপবিষয়ে ফেল। আচ্ছা, এখন তুমি এখান থেকে চাইলে তুমি সুন্দর মতো তুমি এখানের মধ্যে তুমি এই যে টোটাল মানটা কি করতে ফেলতে পারো, বের করে ফেলতে পারো। কিভাবে? কারণ তুমি এখানের মধ্যে জানো যে 34 এবং 42 এটা যোগ করে উপবিষয় বাদ দিলে আমরা কি টোটাল এই বৃত্তের ভিতরে জিনিসটা কি চলে আসবে। তাহলে আমাদের 34 এবং হচ্ছে যে 42 কত হয় আমাদের 76, রাইট। 76 থেকে 20 যাই তাহলে হচ্ছে 56। এই 56 হচ্ছে আমার কি এই গোল্লাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে 100 থেকে বাকি কত থাকে 40%, 40% গোল্লার বাইরে। এই মুখোমুখি তুমি চাইলে করে ফেলতে পারো। ওকে, এখন দেখো পরের অঙ্কটা, একটা ক্লাসে 120 জন ছাত্রী, 120 জন টোটাল, 70% বাংলায় কথা বলে। তাহলে 120-এর আমাদের 120-এর 70% বাংলা কথা বলে, তার মানে বাংলা হচ্ছে কতজন 84 জন। অবশিষ্ট ইংরেজিতে কথা বলে, তো 120-এর মধ্যে 84 জন ইংরেজিতে কথা বলে, বাকি থাকে কতজন 33 জন ইংরেজিতে কথা বলে। তাহলে এই বাংলা এ হচ্ছে ইংরেজি। যারা ইংরেজিতে কথা বলে তাদের মধ্যে 25% বাংলায় কথা বলতে পারলে, তার ইংরেজিতে কথা বললে 36%, তার 25% কত, মানে 4/1 মানে 9 জন এটা বাংলায় কথা বলতে পারে, তার মানে এরা উভয় বিষয়ে কথা বলতে পারে। এন ইউনিয়ন ই। সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? ভেরি সিম্পল, তুমি এখানের মধ্যে 84 36 যোগ করে 9 বিয়োগ করে দিলে তুমি পেয়ে যাবা সর্বমোট শিক্ষার্থী। কেন বিয়োগ করছো তুমি 9? কারণ উভয়টা কি আসে ডাবল আসে, সেই জন্য তুমি 84 + 36 - 9 তুমি এটা বিয়োগ করলে আনসার যেটা আসে এটাই। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখানে দেখো 35 জন ইংরেজি বলতে পারে, 25 জন ইংরেজি বাংলা উভয় বলতে পারে, প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি কথা বলতে পারে। তো প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি যদি বলতে পারে, তার মানে ফাঁকা, এখানের মধ্যে কেউ নাই, যে এখানের মধ্যে কোনোটাই পারে না বলে কি কেউ নাই। তাহলে দেখো এখানের মধ্যে আমাদের 35 জন বলতে পারে কি ইংরেজি, আর 25 জন হচ্ছে, তাহলে আমরা এখানের মধ্যে গোল্লাগুলি দিই 35 জন ইংরেজি বাংলা, এটা হচ্ছে আমাদের ইংরেজি, এটা হচ্ছে আমাদের বাংলা, সরি 35 না বলেছে 25 জন ইংরেজি বাংলা উভয় বলতে পারে। 35 জন ইংরেজি বলতে পারে, তার 35 জন যদি ইংরেজি বলতে পারে, এই 35 হলে ইংরেজি করলো হলে এটা পুরোটা, তাহলে 25 চলে আসছে এখানে, তাহলে এখানে আর কি 10, তাহলে টোটাল ইংরেজি কত হলো 35 জন হলো। এখন বলছে আমাদের বাংলা কতজন বলতে পারে। তাহলে দেখো আমরা যদি 10 25 এবং শুধু বাংলা যদি আমরা যদি যোগ করি, 10 25 শুধু বাংলা যোগ করলে কত আসবে 50 জন লোক আসবে, যেহেতু বাইরে কেউ নাই, যে বলতে পারে না এরকম কেউ নাই, তাহলে যোগ করলে আসবে 50। তাহলে আমাদের 35 10 কত 25 10 কত 35, এই জায়গায় কত থাকবে তাহলে নিঃসন্দেহে 15। এখন তোমার 35 এবং 15 যোগ করলে কত 50, তাহলে দুটা গোলার মধ্যে কি পড়ে যাচ্ছে, গোলা বাইরে কিন্তু কেউ নাই, কারণ তোমাকে বলে দিচ্ছে প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি বলতে পারে। তাহলে আমার বাংলার মধ্যে এখানের মধ্যে কত 15, তাহলে এই জায়গায় 15, এই জায়গায় কত 25, তাহলে বাংলা হলে পুরোটা হলে কি বাংলা। তাহলে আশা করি তুমি এখান থেকে বুঝে ফেলছো।
এখানের মধ্যে আহ, এখানেও তুমি জাস্ট চিন্তা করো, আমাদের এখানের মধ্যে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলা পছন্দ করে 10 জন, কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না? মুখে করি আসো। ফুটবল 20 জন, 15 জন ক্রিকেট। তারপর হচ্ছে যে আমাদের দুটি খেলা হচ্ছে যে কতজন? 10 জন। তাহলে এই যে আমরা যদি আমরা আহ, যোগ করি, তাহলে আমরা মোটামুটি দুটি খেলার মধ্যে যে কোনো একটা পছন্দ করা হলে আসবে। তাহলে 20 এবং 15 হচ্ছে কত? 35, 35 থেকে 10 গেলে হলো 25। তাহলে এই 25 জন প্লেয়ার হচ্ছে যে কি, এই গোল্লার মধ্যে সদস্য। আমাদের এই যে গোল্লা বললাম, এই গোল্লার কি সদস্য, গোল্লার সদস্য। বা আমরা যদি এইভাবে যদি গোল্লা যদি দেই, এ হচ্ছে ফুটবল, এ হচ্ছে ক্রিকেট, এ হচ্ছে ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, আর এই পুরোটা হচ্ছে কি, এরা টোটাল স্টুডেন্ট। তাহলে এরা হচ্ছে ফুটবল ক্রিকেট, এরা কোনোটা কোনোটা পছন্দ করে। আর বাইরে যারা পড়ছে, এই যে বাইরে যারা পড়ছে, এরা হচ্ছে কি, এরা কোনো কিছু কি করে না, পছন্দ করে না। তাহলে এখন দেখো, আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, 20 জন ফুটবল আর 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলা পছন্দ করে 10 জন। তাহলে এই হচ্ছে দুটি খেলা পছন্দ করে 10 জন। হ্যাঁ, ফুটবল ছিল কতজন? 20 জন। তাহলে এই জায়গা হচ্ছে কতজন? আর 10 জন। এরপরে বাংলা কত, ক্রিকেট কতজন ছিল? 15 জন ছিল। তাহলে এই জায়গায় 10 আসলে এই জায়গায় কত? 5 আসবে। এইভাবে তুমি শর্ত সাপেক্ষে চিন্তা করতে পারো। তাহলে এখানের মধ্যে আমার এই যে যারা যারা পড়ছে এই রিজনের মধ্যে, এরা হয় ফুটবল, নলে ক্রিকেট, নালে যে কোনো একটা। তাহলে কত এরা? এই যে 10, 10, 20 এবং 5, 25। আমি কেমন বের করছিলাম? আমি করছিলাম এই যে তোমার ফুটবল হচ্ছে 20, তারপর তোমার এখানের মধ্যে আমাদের উভয় বিষয় হচ্ছে যে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 15 জন ছিল আমাদের ক্রিকেট খেলা পছন্দ করে। এরপরে আমাদের আহ, উভয় ছিল 10, উভয় ছিল 10। আমি যেটা করছি, আমি মনে করি যেটা, যে তুমি যদি সবগুলো যোগ করো, তার মানে তুমি এটাকে ডাবল কাউন্ট করতেছো এটাকে। হ্যাঁ, তার মানে 20 এবং 15, 35, 35 থেকে 10 গেলে আর থাকে 25। আর সূত্রটা আমি তোমাদের শিখেছিলাম যে তুমি উভয়টা যখন হিসাব করবা, তখন সূত্রটা দাঁড়াচ্ছে তোমার এন ফুটবল প্লাস এন ক্রিকেট মাইনাস এন এফ ইন্টারসেকশন সি, এরকম। তার মানে তোমার এখানের মধ্যে 20 এবং 10 যোগ করলে 30, 30 এবং এখানের মধ্যে আমরা যদি যোগ করি, তাহলে আমরা এখানের মধ্যে কত পাচ্ছি? তাহলে আমরা এখানে 20, 10 আমাদের হচ্ছে যে 30, 30 এবং 15 হচ্ছে যে আমাদের 45। তাহলে এই 45 থেকে আমরা যদি বিয়োগ করি আমরা উভয় খেলা, তাহলে আমরা পাই 35। তাহলে এখানের মধ্যে আমি তোমাদের ইন শর্টে যেটা বলতে চাই, তাহলে আমি তোমার দুটো শর্টকাট আমি তোমাদের বলতেছি, দেখো। তাহলে আমাদের এই ফুটবল 20, ক্রিকেট হলো আমাদের 15, তাহলে কত হইলো? 35। দুটো খেলা পছন্দ করে 10, তাহলে 35 থেকে 10 গেলা থাকে 25। তা প্রতিজন কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে আমাদের প্রতিজন কোনো না কোনো খেলা যদি পছন্দ করে, লোক হলো কতজন? 30 জন। তাহলে দুটি খেলা পছন্দ করে না কতজন? বাকি যারা আছে 5 জন। তোমাকে আরো সিম্পলিফাই যদি করে দিই আমি, 20 ফুটবল, 15 জন হচ্ছে আমাদের ক্রিকেট, তাহলে হলো কতজন? 35 জন। তাহলে 35 জন থেকে না সিম্পলিফাই করার কিছু নাই, এটা সিম্পলিফাই সবচেয়ে। হ্যাঁ, আশা করি এইভাবে তুমি এটা পারবা, যে আমি যে ওইগুলো বললাম সেগুলো যে তুমি এটা পারবা, সম্ভব হবে। এবার আসো, আমাদের 100 শিক্ষার্থী, 65% বাংলায়। তাইলে 65 হচ্ছে বাংলায়, বাংলা 65%, যার মধ্যে উভয় বিষয় কিন্তু আছে। 48% শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয় পাশ করে। তাহলে উভয়টা বাদ দিলে আমরা কি শুধু বাংলা পাবো। এই হলো বাংলা, এ হচ্ছে আমাদের ইংরেজি, এটা বাংলা, এটা উভয় বিষয়। তাহলে আমরা পুরো বাংলা থেকে, এই পুরো বাংলা থেকে পুরো বাংলার গোল্লা, পুরো বাংলা থেকে আমরা উভয় বিষয় বাদ দিব, এই উভয় বিষয়টাকেই দিব, বাদ দিব। বাদ দিলে
বাকি যত থাকবে সেটা হচ্ছে আমাদের শুধু বাংলা। হ্যাঁ, এরপরে আসো উদ্দীপক, একটু আমরা উদ্দীপ্ত হই। বাংলা 60 জন, ইংরেজি 45 জন, বাংলা ইংরেজি উভয় হলে 20 জন। তাহলে আমরা একটা গোলাটা নিই, উপবেশ হচ্ছে আমাদের 20 জন, তাহলে উপবেশ হচ্ছে আমাদের 20 জন। বলছে বাংলা হচ্ছে আমাদের 60 জন, তাহলে বাংলা হচ্ছে 60, বাড়ি লিখি আমি। ইংরেজি 45, ইংরেজি হচ্ছে 45। বলছে যে আমাদের উদ্দীপকের আলোকে 8 থেকে 11 নম্বর আনসার দিতে। ওকে, ভালো, আনসার দেই। তাহলে এই পুরোটা হলো আবার 60, পুরোটা গোলাটা কি, পুরো গোলাটা হলো 60, এটা যদি 20 হয় তাহলে এখানে হলো 40। পুরো গোল্লাটা হচ্ছে আমাদের 45, তাহলে এখানে 20 হলে এখানে হচ্ছে 25। তাহলে আমাদের এটা হচ্ছে যে আমাদের বাংলা, এটা হচ্ছে আমাদের ইংরেজি। উদ্দীপকে যাই, শুধু বাংলা 40, শুধু ইংরেজি 25, কমপক্ষে একটি, তাহলে 40 এবং 20 এবং 25। কেন? কারণ হচ্ছে তোমার যখন আমি বলছি কমপক্ষে একটি, তার মানে হচ্ছে তোমার এই এলাকা, এটা পুরোটা এলাকা, এই এলাকা পুরোটা এবং এই এলাকা পুরোটা, হ্যাঁ পুরো এলাকা। এখানের মধ্যে যে এলাকায় যেখানে পড়ুক না কেন কমপক্ষে একটি হবে। এই এলাকায় পড়লে কমপক্ষে একটি, এখানে পড়লে কমপক্ষে একটি, এখানে পড়লে কমপক্ষে একটি। তার মানে তুমি 40 যোগ 20 যোগ 25 ইকুয়াল টু 85, ইকুয়াল টু হলো তোমার কমপক্ষে একটি। তুমি অন্যভাবে করতে পারো, কারণ কমপক্ষে একটি মানে আমরা এটা বলতে পারবো বি ইউনিয়ন ই। তো বি ইউনিয়ন ই মানে হচ্ছে আমাদের হচ্ছে ধরো, তাহলে আমাদের নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তো নাম্বার অফ বি সমান হচ্ছে যে আমাদের এখানে ছিল 60, নাম্বার ই সমান ছিল তোমার 45, আর এখানে ছিল আমাদের 20। তো 105 থেকে 20 গেলে কত, 85। একই রেজাল্ট, তুমি যেভাবে করো একভাবে তোমার করতে পারলে হয়ে গেল। এখন যদি তোমাকে বলে যে কোন ভাষায় বলতে পারে না কতজন, তার মানে হচ্ছে তোমার আমরা যদি এখানের মধ্যে এই গোলাটা এরকম, মূলত জিনিসটা তোমার এ হচ্ছে তোমার বাংলা, এ হচ্ছে ইংরেজি, আর এটা তো হচ্ছে উভয়। আর এই গোল্লার ভিতরে যা যা পড়ে এরা হচ্ছে যে কোনো একটা বলে বলতে পারে। তাহলে গোল্লার বাইরে যারা পড়ছে এরা কি একটাও বলতে পারে না। তো আমাদের এখানে স্টুডেন্ট দিচ্ছে কতজন, আমাদের স্টুডেন্ট দিছে 100 লোক, 150 জন লোক এখানের মধ্যে দিছে। ওকে, তাহলে 150 জন যেহেতু দিছে, এখন আমাদের এই সার্কেলের মধ্যে পড়ে কতজন, 85, সার্কেলের মধ্যে পড়ে 85। তাহলে বাইরে যারা আছে এরা কিন্তু কিছুই বলতে পারে না। তাহলে এরকম কতজন, 185 থেকে 150 থেকে 85 বাদ দিলে থাকে 65। এই 65 ওরা একটা বলতে পারে না। এইভাবেই তুমি ভেনচিত্র থেকে হিসাব করে করে অঙ্ক রেজাল্টটা বের করে ফেলতে পারো। আচ্ছা, দেখো এখানের মধ্যে 30 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল আর 15 জন ক্রিকেট খেলে। প্রত্যেক ছাত্র দুটি খেলা যে কোনো একটি খেলা পছন্দ করে, মানে না পছন্দ করে কেউ নাই। কতজন ছাত্র দুটি খেলায় পছন্দ করে, তাহলে আমরা ধরো মুখোমুখি কেমন করি, দেখো তো ওই যে আমাদের মধ্যে এতক্ষণ ধরে শিখে গেলাম তোমার হচ্ছে 20 এবং 15 35, তাই না? তাহলে 35 কি হয়ে গেল কেন, এটা যোগ করে 35 কেন হইলো, নিশ্চয়ই এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে এই যে আমাদের মোট তো 30 জন হইতো, তাই না? এবং আমাদের এই এর মধ্যে কিন্তু কেউ নাই, না খেলার মধ্যে কি কেউ নাই। তাহলে এই পুরোটা যোগ করার কারণে 35 কেন হয়েছে, নিশ্চয়ই এখানের মধ্যে 5টাকে অতিরিক্ত হয়েছে, পিছিয়ে 5টা কি এই জায়গা ডাবল হওয়ার কারণে হয়েছে, নিশ্চয়ই জায়গাটা 5, সেজন্য মুখোমুখি হিসাব করা যায়, এটা হচ্ছে 5। তুমি এখানের মধ্যে যে আমরা করছি এমনি যোগ বিয়োগ করে করতে পারো। আচ্ছা, এখানের মধ্যে বাংলা 50 জন, ইংরেজি হলো 20 জন, আর 10 জন বাংলা ইংরেজি উভয় ভাষায় বলতে পারে। তাহলে দেখো আমাদের হচ্ছে যে কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা পারে, 20 জন ইংরেজি পারে, আর আমাদের 10 জন হচ্ছে বাংলা ইংরেজি দুটোই পারে। দুটি ভাষার মধ্যে কমপক্ষে একটি ভাষা। তার মানে কি, তুমি যদি ইয়া হও তাহলে এটা যদি হয় আমাদের ধরো এই বৃত্তটা যদি হয় বাংলা, এবং এই বৃত্তটা যদি হয় আমাদের ইংরেজি, এই বৃত্তটা যদি হয় উভয়, তাহলে টোটাল এই বৃত্তগুলো যা 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 কভার করে পুরো জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো একটা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি শুধু বাংলা, এটা হলো উভয়, এটা হচ্ছে যে
শুধু ইংরেজি। এখন তুমি চাইলে ভেন সূত্র থেকে এটা বিভিন্নভাবে এটা বের করতে পারো। কিভাবে দেখাই আমি তোমাকে, কিভাবে? কারণ তুমি জানো এখানের মধ্যে বাংলা বলছে 50, ইংরেজি বলছে 20, উভয় বলছে 10। উভয় যদি 10 হয় তাহলে এই জায়গা কত হবে? এই জায়গা হবে 40, যেহেতু এটা পুরো বৃত্তটা 50, এখানে 10 হলে এখানে কত? 10, যেহেতু পুরো বৃত্তটা তোমার হচ্ছে 20, তাহলে 40, 10, 50 যোগ হচ্ছে তোমার এখানের মধ্যে 60। এখন এই 60 জন হচ্ছে আমাদের টোটাল, এরা অন্তত যে কোনো একটা হলে বলতে পারে। অন্যভাবে তুমি করতে পারো, কিভাবে? এই যে তুমি এই যে বাংলা ইংরেজি যোগ করলা 50 এবং 20 70, এবং উভয়টা বিয়োগ করলা, ইন্টারসেকশনটা বিয়োগ করলা, তখন 60। ওইভাবে তুমি বের করতে পারো যেভাবে তোমার ইচ্ছা। এইসব নিয়মে তুমি অঙ্কগুলো করতে পারবা। আর এখানে একটা লাস্ট নিয়ম তোমাদের বলি, একটা সূত্র। তোমরা যদি তিনটি যদি পাও, বা তিনটা ইউনিয়ন, ধরো একটা ইউনিয়ন তোমরা পড়ছো, তোমাদের আমি পড়াইলাম সূত্রটা। ধরো আমরা যদি বলি এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে আমরা জানি এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এরকম তিনজন যদি হয়, যে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, হ্যাঁ, যেগুলো তিন সাবজেক্টের মধ্যে যে কোনো একজন হলে হবে, এরকম আর কি। তখন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তখন দেখো, সূত্রটা হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি। এবার সব দুটো দুটো করে মাইনাস, তাহলে এন এ ইন্টারসেকশন বি, হ্যাঁ, মাইনাস এন এ ইন্টারসেকশন সি, তা মাইনাস এন বি ইন্টারসেকশন সি। তবে লাস্ট হচ্ছে প্লাস এন হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। কারণ তুমি যখন তিনটা বিয়োগ করে দিচ্ছ, তখন তখন একবার তিনটা টোটাল কাটাকাটি চলে গেছে, বিষয়টা এরকম সূত্রটা। এখানের মধ্যে আমরা যদি এখানের মধ্যে ধরো তিনটা গোল্লা যদি ধরি, হ্যাঁ, তিনটা গোল্লা যদি ধরো, ধরো এ হচ্ছে এ হচ্ছে ধরো বি, এ হচ্ছে সি, তাহলে এই যে জায়গাটা তোমার আমরা যদি ধরি, তাহলে এখানের মধ্যে আমাদের এই যে জায়গাটা আমাদের যেটা হয়, এই জায়গাটার মধ্যে কি তিনজনই আছে, এই জায়গাটার মধ্যে এ আর সি আছে। আবার এই যে জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমাদের এ এবং বি আছে, হ্যাঁ। তাহলে এই সূত্রটা আশা করি বুঝতে পারলে অঙ্কটা গুলো করে ফেলতে পারবা। ফাংশনে আসো। ফাংশন হচ্ছে তোমার বীজগণিতে যত চ্যাপ্টার অঙ্ক আসে তোমার সবচেয়ে সহজ। কিন্তু ফাংশন এই অঙ্ক করার ক্ষেত্রে ফাংশন জিনিসটা তোমাকে বোঝা লাগবে, যে ফাংশন আমার জিনিসটা কি। ফাংশন জিনিসটা তোমাকে আমি একটু সহজে জিনিসটা ব্যাখ্যা করি। ধরো জিনিসটা ধরো হচ্ছে যে এখানে যে আমাদের এই যে এ বি সি ডি, আবার এখানে ধরো তোমার 1 2 3 এর লগে বিয়ে দিব, হ্যাঁ, যে এটা একটা সেট, এটা একটা সেট, এদেরকে বিয়ে দিচ্ছি। এ বিয়ে দিলাম, এর সাথে এল বিয়ে দিলাম, এর সাথে একে বিয়ে দিলাম, এর সাথে একে বিয়ে দিলাম। এই যে দুজনকে, যে এই যে দুটার মধ্যে যে আমরা একটা বিয়ে করে দিলাম, এই জিনিসটাকে বলা হয় অন্যয়। এটাকে বলা হয় কি? অন্য, মানে কি? সম্পর্ক। এখন এই অন্যকে আমরা ফাংশন বলতে পারবো কখন? শর্ত আছে, দেখো। যদি এরকম হয় এ বি সি ডি, ভালো করে খেয়াল করো, হ্যাঁ, 1 2 3, এর উপাদানের ছবি হচ্ছে এ, মানে এর সাথে সম্পর্ক হলে এর সাথে। ধরো এ হচ্ছে আমাদের এর উপাদান, এ হচ্ছে বি এর উপাদান। তো আমরা এখন অন্যটা হচ্ছে আমাদের এ টু বি, এ টু বি। তো আমাদের ধরো এর লগে 1 এর সম্পর্ক, বির লগে 2 এর সম্পর্ক, আবার সির লগে 2 এর সম্পর্ক, আবার ডির লগে 3 এর সম্পর্ক। মানে হচ্ছে এর প্রতিটি উপাদান বি এর কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত যদি হয়, তখন তাকে আমরা বলবো এ থেকে বি তে একটি ফাংশন হয়েছে। ফাংশন সাচ এস এ গোস টু বি। এখন এরকম যদি হয় যে ধরো এ বি সি ডি, হ্যাঁ, আর এখানে ধরো তোমার 1 2 3 4 5, এ হচ্ছে যে 1 এর সাথে সম্পর্ক আছে, আবার 2 এর সাথে আছে, আবার বি হলো 3 এর সাথে আছে, সি হচ্ছে তোমার 4 এর সাথে, ডি হচ্ছে 5 এর সাথে। এখন এটাকে তুমি বলতে পারবা কিনা, এখানে এটাকে অন্য জিনিস সন্দেহ সম্পর্ক আছে অন্যয়। এখন এই অন্যকে ফাংশন বলা যাবে কিনা?
দেখো এখানে আমরা বলছিলাম এ এর প্রতিটি উপাদান বি এর সাথে সম্পর্কিত হতে হবে, তো এখানে তো এ এর প্রতিটি উপাদান বি এর সাথে সম্পর্কিত, কিন্তু এখানে একটা জিনিস আছে, দেখো যে একটা এ দুজনের সাথে সম্পর্ক রাখছে, আবার এখানে দুইজন এ সেটের দুজন উপাদান বি সেটের একজনের সাথে সম্পর্ক রাখছে। এখন তুমি একে যদি কেমনে বুঝাই তোমাকে, এটাকে ধরো আম, এটা হচ্ছে তোমার আম, এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে গাছ। তো এ আমটা আসছে 1 নম্বর গাছ থেকে, বি আমটা আসছে 2 নম্বর গাছ থেকে, সি আমটা আসছে 2 নম্বর গাছ থেকে, ডি আমটা আসছে 3 নম্বর গাছ থেকে। তার মানে হচ্ছে তোমার এখানে একাধিক আম একটা গাছ থেকে আসতে পারবে। এখানে দেখো তো যে এই আমটা 1 নম্বর গাছ থেকে আসছে, এই আমটা 2 নম্বর গাছ থেকে আসছে, একটা আম তো কখনো দুটা গাছ থেকে আসতে পারবে না, তার মানে এটা ফাংশন নয়। তার মানে একটা এ কখনো এ এর একটা উপাদান কখনো বি এর দুজনের সাথে সম্পর্কিত থাকতে পারবে না। তাহলে শর্ত হচ্ছে 1 নাম্বার যে এ এর একজন উপাদান বি এর একজন উপাদানের সাথে সম্পর্কিত থাকতে হবে, কখনো এর একজন উপাদান এর দুজনের সাথে সম্পর্কিত হতে পারবে না, কিন্তু হ্যাঁ এরা দুজন মিলে এদের একজনের সাথে সম্পর্ক করতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরের যে তোমার শর্তটা আমরা বলবো সেটা হচ্ছে সম্পর্কবিহীন এর মধ্যে কেউ থাকতে পারবে না, এখানের মধ্যে, এখানে সম্পর্কবিহীন থাকতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে সম্পর্কবিহীন থাকলেই কি মুশকিল, তখন এটা ফাংশন থাকবে না। এই যে বেসিক জিনিসগুলো যদি বুঝো তাহলে আর এখানের মধ্যে আর মানে কিছু বলার নেই এখানের মধ্যে। এখানে এখানে একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের এ সেটের উপাদানগুলোকে বলা আমাদের ডোমেন, একে বলা হয় ডোমেন। আর বি সেটের উপাদানগুলিকে বলা হচ্ছে তোমার কোডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। কোডোমেনের যে উপাদানগুলো এর ছবি তাদেরকে বলে রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ কি, এখানে হয়তো সেটই না, সরি ফাংশনে না, এটা তো রেঞ্জ প্রশ্ন আসে না। এখানে রেঞ্জ কি, এখানে হচ্ছে যে আমাদের 1 2 3 তিনজন কি রেঞ্জ। আবার যেরকম যদি বলি তাহলে এ বি সি, তাহলে 1 2 3 4 5, এর লগে 1, বির লগে 2, সির লগে 3। এখানে ডোমেন কে, তিনজন ডোমেন, এখানে কোডোমেন কে, এরা সবাই কোডোমেন। 1 2 3 4 5 সবাই কি কোডোমেন। রেঞ্জ কে 1 2 3 হচ্ছে রেঞ্জ। কেন রেঞ্জ, কারণ এরা এর সাথে সম্পর্কিত। ক্লিয়ার, এটা বুঝলাম, অঙ্ক শেষ। আসো এখন ফাংশনের মধ্যে তুমি যেটা করবা ছোটবেলায় করে আসছো, জাস্ট ফাংশন অফ এক্স ইকুয়াল টু যেটা আছে, ফাংশন অফ সামথিং বের করতে বললে এক্স এর বদলে ওই মানটা তুমি বসাই দিবা। তুমি এখানে ফাংশন অফ এক্স এর মান দেয়া আছে x কিউব মাইনাস 2x প্লাস 10, ফাংশন অফ 0 সমান কত, তুমি x এর বদলে 0 বসাই দিবা, তাহলে 0 কিউব মাইনাস 2 ইনটু 0 প্লাস 10 ইকুয়াল টু যত হয় তত। ফাংশন অফ এক্স এর মান এত হলে এত, কে এর মান কত হলে ফাংশন অফ 3 সমান 0 হবে। তো ফাংশন অফ 3 সমান 0 মানে হচ্ছে তুমি এখানে x এর মান 3 বসাইলে পুরো জিনিসটা মান হবে কি 0। তাহলে x এর মান 3 বসাইলা, তাহলে এখানে x কিউব জায়গা 3 কিউব প্লাস কে তোমার হচ্ছে যে 3 স্কয়ার মানে 6 ইনটু 3 মাইনাস 9, এই পুরো জিনিসটা সমান হচ্ছে আমাদের কি, এটা সমান ছিল আমাদের 9, তাই না? ওকে, তাহলে আমাদের এখন যদি আমরা যদি এখানে যদি ট্রান্সফার করি তাহলে হচ্ছে যে এত ইকুয়াল টু 9 কে, আমরা 9 কে আসলো আলটিমেটলি। এখন তোমাকে বলছে ফাংশন অফ 3 ইকুয়াল টু 0, তো তুমি তো ফাংশন অফ 3 ইকুয়াল টু বের করছো, বের করে 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 তুমি কি বের করলা, বের করলে এইটা তুমি এই পর্যন্ত তুমি কি বের করলা, যেটা পর্যন্ত তুমি বের করলা তার প্রশ্ন মধ্যে তোমার ফাংশন অফ 3 ইকুয়াল টু 0, তার মানে তোমার 9 কে ইকুয়াল টু 0, সুতরাং কে ইকুয়াল টু কি 0। এবার আসো এখানের মধ্যে যে x মাইনাস 1 যদি একটা ফ্যাক্টর হয়, মানে এটা যদি একটা উৎপাদক হয়, তাহলে এই যে রাশিটা, এই রাশিটা একটা উৎপাদক যদি হয় তাহলে হচ্ছে যে কি এর মানটা কত। হ্যাঁ, এখন দেখো তোমাকে যেটা বলছে যে এখানে আমাদের যখন বলছে যে একটা উৎপাদক, যে একটা উৎপাদক মানে কি জিনিসটা, ধরো একটা রাশি ধরে এরকম যে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু ধরো x মাইনাস 3, এটা পুরোটা গুণ করলে একটা রাশি হবে। ধরো ওই রাশির একটা উৎপাদক কি x মাইনাস 1, উৎপাদক না একটা, আবার x মাইনাস 2 সমান কি একটা উৎপাদক। দেখো x মাইনাস 1 সমান যদি 0 হয় তাহলে পুরো মানটা কি হয়ে যাবে, পুরো মানটা 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে যে কোনো একটা উৎপাদকের মান যদি 0 হয়, আবার বলি যে কোনো একটা উৎপাদকের মান যদি 0 হয় তাহলে পুরোটা মান কি হয়ে যায় 0 হয়ে যায়। অনুরূপ ভাবে আমরা বলতে পারি যে যেই রাশির জন্য কোনো একটা পুরো রাশিটার মান 0 হবে, নিশ্চয় ওই রাশিটা হচ্ছে, ওই রাশিটা সমান যদি আমরা যদি জিরোর মানটা যদি বের করি তখন ওই রাশিটা হবে তার একটা উৎপাদক। যে তুমি যদি কোনোভাবে প্রুভ করতে পারো যে x ইকুয়াল টু 1 যদি আমি যদি বসাই তাহলে পুরো রাশিটা একটা পুরো একটা রাশি সমান 0 হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে নিশ্চয় x মাইনাস 1 সমান 0, তার মানে নিশ্চয় x মাইনাস 1 হলো এর একটা কি
উৎপাদক। এক্স সমান ওয়ান যে কথা, এক্স মাইনাস ওয়ান ওয়ান সমান জিরো সমান কি সেই কথা। তো এক্স সমান ওয়ান বসানো যে কথা, এক্স মাইনাস ওয়ান সমান জিরো বসানো কি সেম। তার মানে যেহেতু শূন্য হয়েছে, তার মানে এক্স মাইনাস ওয়ান সমান বসানো যেহেতু শূন্য হয়েছে, তবে নিশ্চয়ই এর একটা কি উৎপাদক। এখন এখানে দেখো যেহেতু বলছে এক্স মাইনাস ওয়ান এটা একটা উৎপাদক, তাহলে এক্স মাইনাস ওয়ান যখন উৎপাদক হবে, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান যখন আমি জিরো ধরবো, তখন এক্স মাইনাস ওয়ান সমান জিরো মানে কি এক্স ইকুয়াল টু ওয়ান। তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান যখন বসাবো, তখন পুরোটা মান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এক্স মাইনাস ওয়ান সমান জিরো মানে এক্স ইকুয়াল টু ওয়ান। তো এখন এক্স সমান ওয়ান যদি বসাই, তাহলে পুরো উৎপাদকটা জিরো হয়ে যাবে। কেন এখানের মধ্যে পুরো রাশিটা জিরো হয়ে যাবে, কেন রাশিটা জিরো হয়ে যাবে, কারণ যেহেতু এটা এর একটা কি উৎপাদক। তাহলে আমরা এই যে ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান সমান জিরো ধরে এক্স ইকুয়াল টু ওয়ান ধরতে পারি। এন্ড ফাংশন অফ এক্স সমান তোমার কি দেয়া আছে। তো ফাংশন অফ এক্স সমান দেয়া থাকলে ফাংশন অফ ওয়ান এর মানটা আমরা বের করে ফেললাম, ইকুয়াল টু আসবে কে প্লাস থ্রি। এখন যেহেতু এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক, তো উৎপাদক হলে তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান সমান কি হয়, বসাইলে পুরোটা মান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে যেহেতু আমরা এক্স ইকুয়াল টু ওয়ান বসাইছি, তাহলে বসানোর পর আসছে কে প্লাস থ্রি, তো নিশ্চয় কে প্লাস থ্রি সমান ইকুয়াল টু কি জিরো, ইকুয়াল টু কে ইকুয়াল টু মাইনাস থ্রি। এইভাবে তুমি ফাংশনের সব অঙ্ক করে ফেলতে পারো খুব দ্রুত সময়ের মধ্যে। দেখো এখানের মধ্যে ফাংশন মাইনাস ওয়ান কত, তুমি জাস্ট এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাই দিছো। ফাংশন ওয়াই সমান দেয়া আছে কে এর কোন মানের জন্য ওয়াই তোমার হচ্ছে যে ফাংশন মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। তাহলে ফাংশন মাইনাস টুর মানটা বসাই দাও, বসালে যা হবে তার পুরোটা মান কি হবে, জিরো হবে। তখন কে এর কোন মানটা তুমি ইজিলি বের করতে পারবা। এবার অঙ্ক দেখো এখানের মধ্যে একই কাহিনী, জি এক্স সমান দেয়া আছে এর কোন মানের জন্য জি মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। তাহলে তোমার তার মানে এখানে জির বদলে কি এক্স এর বদলে মাইনাস টু বসাবা। তাহলে জি এক্স সমান এত দেয়া থাকলে জি মাইনাস টু ইকুয়াল টু এক্স এর জায়গায় জাস্ট মাইনাস টু বসাবো, যা আসবে আমরা তার সমান কি ধরবো, জিরো ধরে এর একটা মান কি বের করব। এইভাবে তাহলে তুমি এটা করো, এটা তুমি সবগুলো তুমি করতে পারবা। এখন আমি তোমাকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, দেখো বলছে কোন অন্যটি ফাংশন। তাহলে আমরা লিখি একটা অন্য হচ্ছে আমাদের এ ওয়ান, তারপর হচ্ছে বি টু, এর লগ হচ্ছে আমাদের থ্রি। হ্যাঁ, তাহলে এ ওয়ান, তারপর হচ্ছে বি হচ্ছে যে টু, এ হচ্ছে থ্রি। তাহলে দেখো আমাদের দুইজন, তাহলে আমাদের এখানের মধ্যে দেখো, তাহলে আমরা এই যে এ প্রকাশ করা যায়, এ ওয়ান দিয়েও গেছে, আবার এ কি থ্রি দিয়েও গেছে। তার মানে এ এর একজন, একটা তো দুইটার কাছ থেকে আসবে না, তাহলে এটা কোনো ফাংশন না, এটা কোনো। আচ্ছা এখানে দেখো আমাদের এ সমান ওয়ান, বি গেছে টুর দিকে, সি গেছে ফাইভের দিকে, নিঃসন্দেহে এটা একটা ফাংশন। এটা গোলাটা বার করে দাও সুন্দর করে, আর দেখার দরকার নাই এখানে। কেননা বি সমান ওয়ান, আবার বি সমান টু দিয়ে গেছে, তাহলে ফাংশন না। বা দেখো এর মান ওয়ান, আবার সি টু দিয়ে গেছে, সি ফাইভ দিয়ে গেছে না, কখনো আমার যে এখানের মধ্যে আমার যে এই যে এ বি সি, এই যে প্রথমে যারা আছে, এই যে এ তে যারা আছে, এবং ধরো ওয়ান টু থ্রি ফোর এরা যারা আছে, ধরো বি, কখনো এদের একজন থেকে এদের কি দুজনের সাথে কখনো মিলিত হতে পারবে না। কিন্তু হ্যাঁ এদের দুইজন, এ তোমার বি সমান থ্রি হতে পারবে, আবার সি সমান কি হতে পারবে, থ্রি হতে পারবে। এটা তুমি আরেকটা না বুঝতে আরেকটা জিনিস মনে রাখো, যে এ হচ্ছে তোমার ওয়াইফ, এ হচ্ছে কি ওয়াইফ, আর বি হচ্ছে তোমার হাজবেন্ড। তাহলে এ হচ্ছে ধরো এ বি সি ডি, আর এদিকে হচ্ছে ওয়ান টু থ্রি। তাহলে এ হচ্ছে ওয়াইফ, তাহলে সে হচ্ছে কি ধরো ওয়ানের ওয়াইফ, সে কি আবার টুর ওয়াইফ হতে পারবে, একজন দুজনের ওয়াইফ তো হতে পারে না। বিও চাইলে কি ওয়ানের ওয়াইফ হতে পারবে। তাহলে আমরা সি টুর ওয়াইফ, ডি হচ্ছে থ্রি ওয়াইফ, তাহলে এটা একটা ফাংশন। তাহলে এইভাবে তুমি জাস্ট বুঝে বুঝে অনেক সিম্পল অঙ্ক তুমি করে ফেলতে পারো মুখে মুখে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আমরা এরপরে তোমাদের লাইভ ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে জানাবো। আর এর মধ্যে তোমরা আমাকে ফেসবুকে নক দিতে পারো, আরিফিন ডট ডক্টর, আরিফিন ডট ডক্টর যদি লিখো, তাহলে মোহাম্মদ শামসুল আরিফিন একটা আইডি আসবে, সেই আইডি তোমরা আমাকে নক দিলে আমি তোমাদেরকে দেখতে পাবো। থ্যাংক ইউ।